নাম বলছিলেন আপনার? আলেয়া। আলিয়া আক্তার। আলেয়া আক্তার। শুরু করেন আপনি ছোটবেলা থেকে, যেখান থেকে মনে আছে আপনার। আমার জন্ম ঢাকাতে। আচ্ছা। ঢাকাতে আমরা 5 ভাই বোন। আমি যখন আমার বয়স যখন 2.5 বছর, তখন আমার আব্বা আম্মা আমাদের আর্থিক অবস্থার কারণে আমাকে আমার নানু বাড়িতে রেখে আসে। আর্থিক অবস্থার কারণে বলতে? আর্থিক অবস্থা দুর্বল হয়ে। বাবা কি করতো তখন? আমার বাবা রিক্সা চালাইতো। আপনি তখন মানে ভাই বোনদের মধ্যে কততম? 3 নম্বর। 3 নাম্বার। এবং আপনার আর্থিক সামহাও চালাতে পারতেছিল না, যে কারণে আপনাকে নানার বাসায় রেখে, মানে আপনার নানার বাসায় রেখে আসা হয়। আচ্ছা, খুব ছোটবেলা, নিশ্চয়ই আপনার মনে নাই? 2.5 বছর। 2.5 বছর মনে থাকার কথা না? হ্যাঁ, তারপর? ওই 2.5 বছর বয়স থেকে আমি আমার নানু বাড়িতে থাকি। ওখানে আস্তে আস্তে বড় হই। স্কুলে ভর্তি করে আমার নানু বাড়িতে আমাকে অনেক কাজ করতে হয়। গরু পালতে হয়েছে। তারপরে নানা ভাইয়ের সাথে কৃষি কাজ করতে হয়েছে। তারপরে সেগুলা বাজারে নিয়ে বিক্রি করতে হয়েছে। একটু বড় হওয়া যখন ক্লাস 2তে পড়ি, তখন আমার ছোট খালামণির বিয়ে হইল। আচ্ছা। সেই খালামণির বাসায়ও আমাকে অনেক কাজ করতে হইতো। আপনার খালামণির বাসায় পাঠিয়ে দিল আপনাকে? মানে না, খালামণির বাসা নানুর বাসা প্রায় পাশাপাশি ছিল। আচ্ছা। হ্যাঁ, এর মাঝে আবার আমাকে স্কুলেও যেতে হইতো। আচ্ছা। তো আস্তে আস্তে আমি যখন বড় হলাম, ক্লাস 5-এ উঠলাম, আমাকে গ্রামের বাড়িতে বিয়ে দিয়ে দিবে সবাই ধরলো বিয়ে দেওয়ার জন্য। কিন্তু আমি বিয়ে করব না বিদায় আমার কাকা আর দাদি আব্বা গ্রামে গেছে। তারা জানতো না যে আমি গাড়িতে লুকায় উঠে গেছি। ওইটা সিটের নিচে, পিছনে যে 5টা সিট থাকে, ওই 5টা সিটের নিচে আমি শুয়ে পড়ছিলাম। পিছনে যে সিটগুলো থাকে ওটার নিচে গোজা হয়ে শুয়েছিলাম। আচ্ছা। যাতে আমাকে না দেখে। যখন গাড়ি অনেক দূর আসলো, এক জায়গায় থামাইলো, তখন এসে আমি কাকাকে বললাম যে কাকা আমি বাথরুমে যাব। তখন তারা আমাকে দেখে যে আমি আসছি গাড়ির মধ্যে। তখন বাবা অনেক রাগ করলো যে এখন তুই চলে যাবি, ঢাকা যাবি, আমি এমনি চালাইতে পারি না, সংসার চালাতে পারি না, তো এখন আবার কি করব। তখন আমি বললাম যে আমি ঢাকা গিয়ে মানুষের বাসায় কাজ করব, সমস্যা নেই, কিন্তু এই গ্রামে আমি থাকবো না। আমাকে এত ছোটবেলায় বিয়ে দিবে, আমি বিয়ে করব না। আর এখানেও আমার অনেক কষ্ট, আমার গরু পালতে হয়, এই সংসার দেখতে হয়, এখানে আমার অনেক কাজ করতে হয়, ও বাড়িতে কাজ করতে হয়। তো আমি আব্বাকে বললাম যে আমি এখানে থাকবোই না, চলে যাব। তারপর আনবেই না। পরে আমার ছোট কাকা বলল যে আচ্ছা আগে ঢাকা যাক, যদি ওখানে ও না থাকতে পারে বা কিছু না হয় তখন আমরা আবার দেখবো নি, পরে লাগলে নিয়ে আসবো। এখন তো গাড়ি অনেক দূর চলে আসছে, তো ঢাকা চলে যাই। আচ্ছা। তো ঢাকা চলে আসলাম। আসার পরে আম্মা রাগ করলো যে চলে আসছ, আমার আব্বা আম্মার ওইখানে তো কেউ নাই, ওদেরকে দেখবে, আমার বোনটারও বিয়ে হয়ে গেছে, তো তুই চলে আসলি। আমি বললাম যে আমি ওইখানে থাকবো না, ওইখানে থাকলে খালি বিয়ের কথা বলে। তো এইভাবে চলতেছে। পরে আমি ওই যে চাদরে ফুল উঠে না, জি, চাদরে ফুল উঠাতাম কখনো, ওই ঢাকাতে বসেই? হ্যাঁ, ঢাকাতে। আচ্ছা। চাদরে ফুল উঠিতাম। এগুলো কি আপনি শিখেছিলেন কারো কাছ থেকে, নাকি একা একাই যা পারতেন তাই করতেন? না, আমি গ্রামে ছোটবেলা থেকে হাতের কাজ পারতাম। আচ্ছা। তো ওখান থেকে ওনারা যাদের চাদর বা এই পাঞ্জাবি, তারা একবার একটু দেখাই দিছে যে এটা এইভাবে করতে হবে, এটা এখানে এই সুতা বসবে, এখানে এটা করতে হবে। তো ওভাবেই করে দিতাম। আচ্ছা। ওটা আমাকে একবার দেখাই দিলে আমি পারতাম যে এটা এভাবে করতে হবে। তো আমাদের বাসায় কারেন্ট থাকতো না, ছিল না। কুপি হারিকেনের আগুন দিয়ে রাত্রে 12টা-1টা পর্যন্ত অনেক কাজ করতাম। মাসে তখন ভালো টাকার কাজ করতাম, 3,000-4,000 টাকার কাজ করতাম এই হাতের কাজ। তারপরে একজন বলল যে আড়ঙের কাজ আছে, অনেক দাম পাওয়া যায়, 1 সুতার কাজ, যদি তুই করতে পারিস তাহলে আমি আড়ং থেকে কাজ এনে দিব। আমি বললাম যদি স্যাম্পল দেখাইতে পারেন আমি করে দিতে পারবো। তো ওখান থেকে এক একটা চাদর করতাম, চাদর নিতাম, 7,000-5,000 টাকা মজুরি দিত। 2টা বালিশের কভার, একটা চাদর, এটা হলো 1 সুতার ভরাট গোলাপ করতে হইতো। এক চাদরের কোনায় 5টা করে আর মাঝে 10টা,
আর বালিশে করতে হইতো কোনোটা 4টা, কোনোটা 3টা, কোনোটা 5টা, ছোট ছোট করে। এগুলো এক সুতা দিয়ে বিভিন্ন কালারের সুতা, এক একটা ফুলে, এক একটা পাপড়িতে, এক একটা পাতায় এক এক কালার বসান লাগতো। আচ্ছা, ওই সুতাগুলো ম্যাচিং করে করে ওই কাজগুলো করে দিলে মানে তখন আপনার লেখাপড়া আপনি বন্ধ করে দিলেন? হ্যাঁ, লেখাপড়া আমার বন্ধ হয়ে গেল। তো যখন এভাবে কাজ করতেছি, সংসারে একটু সাপোর্ট দিতেছি, 2-3 বছর গেছে, তখন একজন বলল যে ফার্ম গেট তেজকুনিপাড়া একটা স্কুল আছে, ওইখানে নাইট স্কুল, আচ্ছা ওখানে বিনা পয়সায় পড়ানো হয়, আচ্ছা, তুই ইচ্ছা করলে ওখানে গিয়ে পড়তে পারিস। তখন আমি বললাম যে আমি তো অত দূর চিনি না, বা ওই স্কুলে কীভাবে গিয়ে ভর্তি হইতে হয় আমি জানি না, আমাকে যদি নিয়ে যাস। কয়, ও বললো যে আমি তো ওখানে পড়ি, আমার সাথে যাস, গেলেই ভর্তি করে নিবে। আম্মাকে বললাম, আম্মা কিছুটা রাজি হলো, আব্বা মোটেই রাজি হলো না, যে না। আর আব্বা, আমি ওখান থেকে আসার পর আব্বা আমার সাথে ভালো করে কথা বলতো না। আচ্ছা, তো কথা বলতো না, আমি তাকে বিছনা করে দিলে সে ঘুমাতো, সে যখন যা দিতাম শুধু ভাত বেড়ে দিলে আব্বা খাইতো না, আমার সাথে কথা বলতো না। তো এটা নিয়ে আমার মনে অনেক কষ্ট, অনেক। আমার ছোটো বোনটাকে যখন আব্বা আদর করতো, টাকা দিত কোলে নিয়ে, তখন আমার কষ্ট লাগতো, আমি কান্না করতাম চুপে চুপে। আব্বা আমাকে কোনো হেল্প করতো না। তো মাকে বললাম, মা বললো যে নাইট স্কুল, রাত্রে আবার অত দূর থেকে, মেয়ে মানুষ, তুই কীভাবে আসবি? আমি বললাম যে আমার জন্য চিন্তা করা লাগবো না, আমি সন্ধ্যার সময় যাব, এখান দিয়ে পুরান এয়ারপোর্ট দিয়ে হাঁটতে হাঁটতে যাব, ওই মাথায় বের হয়ে ওইখান দিয়ে ভিতর দিয়ে ঢুকে নাখালপাড়া ঢুকে তেজকুনিপাড়ায়, ওইখান দিয়ে ঢুকে আমি ক্লাস করে আসার সময় মেইন রোড দিয়ে আসবো, আগারগাঁও শেরাপাড়ায় দিক দিয়ে হয়ে মেইন রোড দিয়ে আসবো, আপনি আমার জন্য চিন্তা করেন না। তো মা মেয়ে মানুষ দেখে অনেকটা ভয় পেল যে কি না কি হয়। তো আমি বললাম যে আমার জন্য কোনো চিন্তা করেন, আর আমি তো একা আসবো না, অনেকে এখানে পড়ে যারা যারা, তাদের সাথে আসবো, আর না হইলে আমার জন্য চিন্তা করবেন, আমি আসতে পারবো। আব্বা বললো, মা বললো আমি তো কোনো গাড়ি ভাড়া দিতে পারবো না। বলছে আমার কোনো গাড়ি ভাড়া লাগবে না, আমি হেঁটেই যাইতে পারবো, হেঁটেই আসতে পারবো। কোথা থেকে হেঁটে যাবেন? তখন বাসা ছিল কোথায়? বাসা মণিপুর ছিল। মণিপুর বলতে ওই যে এখন যে হার্ট ফাউন্ডেশন 2 নম্বর থানা, ওখান থেকে এই ফার্ম গেট পর্যন্ত হেঁটে আসতে হবে। হ্যাঁ, হেঁটে হেঁটে আসতে নাইট হবে। স্কুলে পড়াশোনা? নাইট স্কুল। জি। স্কুলটার নাম হলো ইউসিপি স্কুল, আন্ডার পিপল অ্যান্ড চিলড্রেন এডুকেশনাল প্রোগ্রামস। এই স্কুলটা অনেক কষ্ট করে তাদের রাজি করে স্কুলে যাওয়া শুরু করলাম। এই হেঁটে যাই, হেঁটে আসি, ঝড়েও হেঁটে যাই, রৌদ্রেও হেঁটে যাই, যত বৃষ্টি ঝড় তুফান হোক হেঁটে যাই, হেঁটে আসি। এভাবে করতে করতে ওখান থেকে 6, 7, 8 পর্যন্ত পড়াশোনা করলাম। আচ্ছা। 8 পর্যন্ত পড়ার পরে এই মিরপুর যে জার্মান টেকনিক্যাল, ওর কাছাকাছি হলো ইউসেফ টেকনিক্যাল, ওখানে আনলো আমাদেরকে কাজ শেখানোর জন্য। আচ্ছা। ওখানে 2 বছর কাজ শেখায়। তো এখানে গার্মেন্টস আছে, মেয়েদের জন্য নিটিংস আছে, তারপর টেলারিং আছে, ইলেকট্রনিক্স আছে, কিন্তু আমি কাজ বেছে নিলাম ইলেকট্রনিক্স। ওখানে 2 বছর কাজ শিখলাম। কাজ শেখার পর আমাদের চাকরি হলো 2093 সালের 1993 সালের আগস্টের 1 তারিখে আমরা সিঙ্গার আচ্ছা জয়েন করছি। আচ্ছা। তো জয়েন করার পরে ওখানে চাকরি, আমার স্যালারি 10,000 টাকা হয় শুরুতেই। বাহ। 10,000 টাকা স্যালারি হয়। ওই যখন আমার চাকরি হয় তখন আমার খালু পাপা মারা যায়। খালু পাপা মানে? মানে আমার খালার হাজব্যান্ড আর কি। আচ্ছা। তো উনি মারা যায়। তো ওনার 6টা ছেলে মেয়ে রেখে গেছে। একটা ছেলে কিছুদিন পরে পানিতে মারা গেছে পরে, আর 5টা ছেলে মেয়ে। ওনার সংসারের হালও আমাকেই ধরতে হয়েছে। মানে আপনি নিজের সংসারের হাল ধরার পাশাপাশি আপনার ওই খালুর সংসারের হালও আপনি ধরেছেন? হ্যাঁ, কারণ খালাম্মাকে সাপোর্ট দেওয়ার মতন কেউই ছিল না। আমার নানারও তো ওরকম কোনো ইনকাম ছিল না, ওনার সংসারিক যা আসতো তা দিয়ে তাদের চলতো। আমার মামাটা একটু বান্ডালি ছিল, তাদের দেখতো না। ও ঘরে একটা ভাই মারা যাওয়ার পরে খালাম্মার আরও 5টা ছেলে মেয়ে, তাদেরকেও কাউকে মাদ্রাসায়, কাউকে নোয়াখালী কোলান্দি হাই স্কুলে ভর্তি করে দিলাম। তাদেরকে পড়াশোনা করাই, বাবা মাকে চালাই, এদিকে নানা নানুকেও কিছু মাঝে মাসে হেল্প করি। কারণ 93 সালে 10,000 টাকা মোটামুটি অনেক। আমি ঠিক চাকরি শুধু করতাম না, এর পাশাপাশি বাসায় এসে
তারপরে অফিসে লাঞ্চ আওয়ারে, তারপরে অফিসে যাওয়ার আগে, বন্ধের দিন আমার হাতের কাজ চলতোই। আমি আড়ঙ্গের কাজ করতাম, বেশিরভাগ পাঞ্জাবি আর চাদর। তার মানে আপনি চাকরি করে ইনকাম করতেন, পাশাপাশি আপনি বুটিকের কাজ করেও ইনকাম করতেন? হ্যাঁ, ইনকাম করতাম, আচ্ছা যাতে সবাইকেই সাপোর্ট করতে পারি। আচ্ছা। এভাবে করতে করতে আমার খালাতো বোনটাকে দাখিল মানে ইন্টারমিডিয়েট, যেটা আরবি লাইনে মানে মাওলানা কি বলে, ওটা পাশ করাইলাম। আপনি করিয়েছেন। আজকের এই জীবন গল্প, আলেয়ার যে জীবন গল্প, সেটা আপনাকে অন্যরকম একটা অনুভূতির মধ্য দিয়ে নিয়ে যাবে। শুধু এতটুকুই বলতে পারি, কজ আমি তো কিছুটা সামারি জানি এবং বাকিটুকু আপনারা আজকে জানবেন। আমি শুরুতেই আপনাদেরকে বলবো যে এই অনুষ্ঠানটি একযোগে প্রচার করা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলে, ঢাকা FM 90.4 নামে আপনি সার্চ দিলেই আমাদের চ্যানেলটি পাবেন। বিনীতভাবে অনুরোধ হচ্ছে ওখানে গিয়ে আপনি সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে নেবেন। এবং এই অনুষ্ঠানের ছোট্ট ভিডিও ফুটেজ সেটা থাকবে আমার পার্সোনাল ইউটিউব চ্যানেলে www.youtube.com/rjkibriafm। আমি আবারও বলছি www.youtube.com/rjkibriafm। চ্যানেলটি আছে কিবরিয়া আরজে নামে, ওখানে গিয়ে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে নেবেন, তাহলে আজকের যিনি গেস্ট আছে তাকে দেখতে পাবেন। জি আলে, আমরা যেখানটায় ছিলাম যে আপনি দাখিল পাশ করিয়েছেন আপনার খালাতো বোনকে, তারপর? ওরা 5 ভাই বোন, তো বড়টাকে দাখিল পাশ করাইছি, এর পাশাপাশি ওর যে ইমিডিয়েট ছোট ভাইটা, ওর সাথে সাথে সেও মানে আরবি লাইনেই ম্যাট্রিক পরীক্ষা দিয়েছে, কিন্তু পাশ করেনি, এক বিষয়ে ফেল করছে, অঙ্কেতে। আচ্ছা। হ্যাঁ, তো আর বাকি যে 3টা ওরাও পড়ছে। কেউ ছোট যে মেজো ভাইটা আমার খালাতো ভাই, তাকে কোরআনে হাফেজ বানাতে চাইছিলাম, সে 17 পারা পর্যন্ত পড়ে আর পড়েনি। আর ছোটটা ও ক্লাস 8 পর্যন্ত পড়াইছি। তারপরে আরেকটা বোনকেও ম্যাট্রিকে আনছি, ওটাও আর পড়েনি। তো এভাবে করে তাদের এদিকে আমার যে ছোট ভাই বোন, আমার ছোট আরও এক ভাই এক বোন, জি, তাদেরকেও আমার যত সাপোর্ট দেওয়ার দরকার, মানে তাদের যত চাহিদা, কাপড় চোপড়, খাওয়া বা পড়ালেখার সাপোর্ট বা যেখানে যা, ওরা আমার ছোট বোনটা সবসময় আমার কাছে বায়না করতো, আব্বা আম্মার কাছে তেমন বায়না করতো না। আমার ওই জামাটা পছন্দ, আপা আমার ওই খাবারটা পছন্দ। তো এগুলা যার যার চাওয়া সবসময়, যেহেতু ওই সময় আমার ইনকামই বেশি সবার থেকে। তো এর ভিতরে আমার বড় ভাই বিয়ে করে, সেও বেকার। আচ্ছা। তো বিয়ে করার পরে আমার বড় ভাইয়ের কোনো চাকরি নেই। তো আমার সিঙ্গারে সব সুপারভাইজার বসেরা খুব ভালোবাসতো আমার কাজ দেখে। মানে আমার কাজে কখনোই কোনো গাফিলাতি বা ফাঁকি ছিল না। আচ্ছা। আমি সবসময় ঠিক টাইমে পৌঁছাইতাম এবং চাকরি করতাম, ঠিক মতো মন দিয়ে কাজ করতাম, এজন্য সবাই আমাকে ভালোবাসতো। তো যখন আমার ভাই বেকার বিয়ে করলো, তখন আমি যখন এক বসকে ধরলাম যে স্যার, আমার ভাইকে একটা চাকরি দেওয়া দরকার, আমার ভাইয়ের বিয়ে করছে, তার সংসার হয়েছে, তখন বললো যে ঠিক আছে, দিলখোসা বাণিজ্যিক এলাকায় সিঙ্গার হেড অফিসে পাঠিয়ে দিও, আমি ওর সাথে কথা বলবো। আচ্ছা। তো ভাইয়াকে ওইখানে ঠিকানা দিয়ে পাঠাইলাম। যাওয়ার পর ভাইয়ের চাকরি হলো ড্রাইভিং বিষয়ে। বেতন কত ধরছিল ওটা আমার মনে নেই, কিন্তু ভাইয়া যাওয়ার পরই স্যার চাকরিটা দিয়ে দিল। ভাইয়াও একটা সাপোর্ট দেওয়া শুরু করলো আমাদের সংসারে। এভাবে করে যখন 96 সন আসলো, তখন আমি আমাদের প্রত্যেক ঈদেই একটা প্রোডাকশন বোনাস ছিল কোম্পানির তরফ থেকে। তো ও বছরও আমি কোম্পানির প্রোডাকশন বোনাস, তারপরে আমার বেতন, তারপরে এমনি ঈদ বোনাস নিয়ে প্রায় 50,000 টাকা পাইছি। 50,000 টাকা পাইছি। যখন ওখান দিয়ে আসতেছিলাম হামায়তপুর বাস স্ট্যান্ডে আসার সময় আমি বড় ধরনের একটা অ্যাক্সিডেন্ট হই। সেই অ্যাক্সিডেন্টে প্রথমে ভেবিতে মারার পরে আমার উপর দিয়ে, কোমরের উপর দিয়ে আমার গাড়ি উঠে যায়। উঠে গেলে আমার কোমরের 4টা হাঁটি ভেঙে যায় এবং আমার হাত কেটে যায়। গ্লাস ব্যাংকের গাড়ি ছিল, তো আমার হাতে 19টা সেলাই পড়ে। আচ্ছা আচ্ছা। তখন এত পরিমাণ ব্লাড হইতেছিল
সবাই বলতেছিল যে আমি আর বাঁচবই না। সবাই যখন একদম হলো তখন আমাকে ভেবিতে করে নিয়ে আসলো পঙ্গু হসপিটাল। তো ওখানে যাওয়ার পরে ডাক্তাররা আমাকে দেখলো, দেখার পরে প্রথমে আমার এই হাতটা সেলাই করলো, 19টা সেলাই পড়ছে আমার হাতে। তো ওনারা এক হাতে আমার অনেক ব্লাড চলে গেছিলো, এক হাতে স্লাইন আর এক হাতে ব্লাড কালেকশন করলো। আমার ব্লাড গ্রুপ বি পজিটিভ, পরে ব্লাড দেওয়া শুরু করলো। তো প্রায় 16-17 ঘন্টা পার হয়ে গেল, কিন্তু আমার ইউরিনের পরিবর্তে শুধু ব্লাডই আসতেছিল। তো ডাক্তাররা বলল যে যদি এভাবে ব্লাডই আসতে থাকে, 24 ঘন্টা ভিতরে যদি ওনার ব্লাড না বন্ধ হয়, শুধু ইউরিন পাস না হয়, শুধু ব্লাড যেতে থাকে, তাহলে ওনাকে আমাদের কোনোভাবেই বাঁচানো সম্ভব না। আর আমি এমনভাবেই অ্যাক্সিডেন্ট হয়েছিলাম, আমার মুখে কি আকৃতি কোনো দেখার কোনো কায়দা ছিল না। আমার মুখে কোনো চামড়া ছিল না, ভুরু ছিল না, নাক ফেটে গেছিল, এই যে কপাল ফেটে গেছে, আমার সব মানে একদম বিকট চেহারা হয়ে গেছিল। তো ডাক্তাররা সবাই বলতেছে যদি ওনার ব্লাড বন্ধ না করা যায়। তো পরের দিন আমার যে বস ছিল মির্জা মোহাম্মদ মুহিউদ্দিন, আমার ওনারই মানে ফ্রেন্ড ডাক্তার ছিল, উনি আবার পঙ্গু হসপিটালের অনেক বড় ডাক্তার। তো ওনার সাথে আমার সে বসে যে ওনার সাথে বসে আমার জন্য বোর্ড মিটিং বসে আমাকে ট্রিটমেন্ট দেয়। 21 ঘন্টা পরে আমার ব্লাডের পরিবর্তে অল্প অল্প করে ব্লাডের সাথে ইউরিন আসা শুরু করলো। আচ্ছা মানে ব্লাডের পরিমাণ কমতেছে, ইউরিন পরিমাণ আস্তে আস্তে বাড়তেছে। কি যেন একটা ইঞ্জেকশন দিছে ওটার পরে। তো এভাবে করতে করতে আমার প্রায় ডাক্তাররা বলল সব টেস্ট করে যে আমি কখনো আর হাঁটতে পারবো না। এভাবেই যদি কখনো আল্লাহ চান তো জোড়া হয়, না হইলে আর না। তো আমার চিকিৎসা কি, আমার তো এখানে তো কোনো কোমরে তো কোনো ব্যান্ডেজ নাই, কোনো কিছু করা যাবে না। আমার চিকিৎসাটা কি, মেডিসিন খেতে হবে আর একদম বিছানায় শুয়ে থাকতে হবে সোজা হয়ে, একদম নড়াচড়া করা যাবে না। যদি এভাবে শুয়ে থাকা যায়, কোনো এক সময় হয়তো বা এটা জয়েন নেওয়া যাইতে পারে। তো এইভাবে করতে করতে প্রায় 2-2.5 বছর হয়ে গেল আমি বিছানায় শুয়ে আছি। মানে আপনি যে ইনকামের মানুষ, যার আয় দিয়ে খালার সংসার, আপনাদের সংসার চলতো, সেই মানুষ এরকম বিছানায় পড়া? হ্যাঁ, বিছানায় পড়া না, আমার স্যালারি আসতো। স্যালারি দিত? হ্যাঁ, আমার মান্থলি স্যালারিটা বাসায় পৌঁছাই দিত। বাহ, খুব ভালো সংবাদ। হ্যাঁ, তারপর? হ্যাঁ, প্রত্যেক মাসেই, কারণ আমি তো কোথাও বেড়াইতে গিয়ে আমার অ্যাক্সিডেন্টটা হয়নি, অফিসের কাজে হয়েছে? অফিসে থেকে ফেরার সময় অফিসের সামনেই আমি অ্যাক্সিডেন্টটা হয়েছি। আচ্ছা, এজন্য অফিস বিয়ার করতে অফিস বেয়ার করছে আমার অনেক। অফিস থেকেও আমাকে কিছু খরচ দিছে আমার ট্রিটমেন্টের, প্লাস যে আমাদের যে কলিগরা ছিল ওরাও প্রতি মাসে মাসে কিছু একটা ওরা উঠাইতো, প্রত্যেকে কিছু চাঁদা উঠে আমাকে আমার ভাইয়ের হাতে দিয়ে যেত। আচ্ছা, এভাবে করে আমাকে হসপিটালে রাখলো, পঙ্গু হসপিটাল রাখলো প্রায় 3 মাস 3.5 মাস রাখলো। রাখার পরে ওনারা বললো যে এখানে বেড ভাড়া দিয়ে এত কিছু করে কোনো লাভ নেই, আপনারা ওকে বাসায় নিয়ে যান। তো বাসায় অ্যাম্বুলেন্সে করে আমাকে বাসায় নিয়ে আসলো। আপনি কি বিছানায় একদম একেবারেই শোয়া থাকতেন, কোনো প্রকার নড়াচড়া কিচ্ছু করতে পারতেন না? না, আমাকে বেডে কেউ যদি আমাকে পায়খানা প্রস্রাব করাতো তাহলে আমি করতে পারতাম, না হলে করতে পারতাম না। মানে কেউ কারো স্বর্ণাপন্ন না হলে আমি 1 গ্লাস পানি ধরেও খেতে পারতাম না। মাই গুডনেস, 2-2.5 বছর এইভাবে? হ্যাঁ, যখন আমি আমার গ্লাসে যখন প্রথম আমার চেহারা দেখি, তখন আমি খুব জোরে একটা চিৎকার মারি যে আমি আমাকে নিজেই চিনতে পারি না, কারণ আমার মুখে তো কোনো মাংস নেই, ভুরুগুলো কেটে গেছে, নাক ফেটে গেছে, কোনো কিছু চিনতে পারছি না। যখন প্রথম গ্লাসে দেখি, যখন বাড়িতে নিয়ে আসলো, তো আমাকে এইভাবেই আমার যে বড় ভাই বিয়ে করছে তার বউ আমাকে সব সময়, সেই আমার বেশি সেবা করছে, আমার মায়ের থেকেও বেশি সে সেবা করছে, কারণ তার রুমেই রাখছে, তার রুমেই শোয়াইছে, এবং
ভাই এক পাশে শুইতো, ভাবি আরেক পাশে শুইতো, আমাকে তার খাটের মাঝখানে শোয়াইছে। আহা, ভাইয়া ভাবি সব সময় মানে খাওয়াই দেওয়া, আমার শরীর মোছাই দেওয়া, আমার পায়খানা প্রস্রাব করা, আমার জামা কাপড় চেঞ্জ করে দেওয়া। জামা কাপড় তো পরাইতো না, আমাকে একটা চাদর দিয়ে আবরণ দিয়ে রাখতো। হুম, তো আমাকে তো এগুলো পরাইতে পারতো না, কীভাবে পরাবে? আমি তো বেডেই শোয়া, পায়খানা প্রস্রাব করানো লাগতো, এই জন্য কোনো কাপড় পরাইতো না, চাদর দিয়ে ঢেকে রাখতো। তো এবার কথা 2-2.5 বছর পরে মাঝে মাঝে নিয়ে যেত, অ্যাম্বুলেন্সে করে পঙ্গুতে নিয়ে যেত টেস্ট করানোর জন্য। ডাক্তাররা বলতো যে হ্যাঁ কিছুটা ইমপ্রুভ হচ্ছে, কিছুটা ইমপ্রুভ হচ্ছে। আচ্ছা, হ্যাঁ, আমরা আশাবাদী যে ঠিক হয়ে যাবে, আমরা আশাবাদী যে ঠিক হয়ে যাবে। তো আমি এভাবে করে যখন 2.5 বছর প্রায় হলো ডাক্তারদের এখানে আসলাম, ডাক্তাররা বললো যে এখন মোটামুটি সুস্থ, হাঁটতে পারবে, কিন্তু কারো কাঁধে ভর দিয়ে, আচ্ছা, কোনো ক্রেস না, ওই যে ক্রেস দেওয়া যাবে না, আচ্ছা, কারো কাঁধে ভর দিয়ে ক্রেস ইউজ করা যাবে না। বুঝতে পেরেছি। হ্যাঁ, দুইজনে কাঁধে ধরবে, এই 1 মিনিট, সকালে 1 মিনিট, দুপুরে 1 মিনিট, বিকালে 1 মিনিট, 1 মিনিটের বেশি না, ঘড়ি ধরে 1 মিনিট, ওই ঘরের ভিতরে, বাইরে না, উঁচু নিচু জায়গায় না, সমান জায়গায়। আচ্ছা, এভাবে করে 6 মাস ওকে প্রতিদিন 1 মিনিট 1 মিনিট করে করবে। পরে আল্লাহর রহমতে 6 মাস করার পরে এই পঙ্গুতে আমাকে নিল না, ওখানকারই যে ডাক্তার ছিল ওনার চেম্বারে নিয়ে গেল, ডাক্তার মেহেদি। হুম, ওনার ওইখানে নেওয়ার পর উনি সব চেক টেক করলো, সব টেস্ট করলো, করার পরে বলল যে এখন ভালোই আলহামদুলিল্লাহ, তবে ওনাকে কখনো বিয়ে শাদী দিয়েন না। কখনো বিয়ে শাদী দিয়েন না। না, আচ্ছা, উনি যদি বিয়ে শাদী দেন ওনার সমস্যা হবে। এই সমস্যাটা কি সমস্যা সেটাই বলেছিল? হ্যাঁ, বলছে যে উনি কখনো স্বামী স্ত্রী সঙ্গ করতে পারবে না, মানে স্বাভাবিক যে সম্পর্কটা সেটা হতে পারবে না। হ্যাঁ সেটা করতে পারবে না। তো এটা বলার পর তো আমি কি করব, সবাই নিয়তিকে তো মেনে নেই, আমিও নিয়তিকে মেনে নিয়ে আস্তে আস্তে একটু সুস্থ হয়ে আবার কাজে জয়েন করি। সিঙ্গারে জয়েন করেন? হ্যাঁ, সিঙ্গারি আবার জয়েন করি। যখন আমার জয়েন করার পরে 6 মাস পরে আমাদের এলাকারই একটা ছেলে, ওদের বাড়ি বরিশাল পটুয়াখালীতে, কিন্তু ওর ছোট ভাইয়ের বাসায় বেড়াতে আসছিল আমাদের পাশেই, হুম, ওরা ভাড়া থাকতো। সেখানে আসার পরে ওই লোকটা আমাদের বাসায় বিয়ের কথা বলছে। এখন ছেলেটা ভালো না, ছেলেটা ভালো না, একটু 2 নাম্বারই কাজ করতো, তো যার জন্য আমাদের বাসা থেকে কেউ বিয়ে দিবে না। এর ভিতরে আমার আবার যে বড় ভাই, তার ওয়াইফের আবার গল ব্লাডারে ব্যথা উঠছে, 10 নম্বর জেনারেল হসপিটালে ভর্তি করছে। আমি ওখানে গেছি, ভাবি সরাসরি অফিস থেকেই ভাবিকে দেখতে হসপিটালে আসছি, ভাবির অপারেশন। তো ভাবির অপারেশন হলো রাত্রে, আমি ভাবির কাছেই ছিলাম। সকালে যখন আমি অফিস থেকে যাচ্ছি 10 নম্বর গোলচক্কর যাওয়ার সময়, ওই লোকটা ঢাকা ভার্সিটির যে শামীম আহমেদ, শামীম ছিল না এক সময় খুব নাম করা, ওনাকে নিয়ে আরেকটা লোক নিয়ে, আর ওই লোকটা আমাকে আসছে এসিড আর পিস্তল ঠেকায় আমাকে, আগে এখন তো মিশুক চাল, আগে ভেবি ট্যাক্সি চলতো না, হুম, হুম, সেই ভেবি ট্যাক্সিতে করে আমাকে দুই দিকে দুইজনে ধরে উঠায় নিয়ে গেল একদম নারায়ণগঞ্জ। আপনাকে নিয়ে গেল? হ্যাঁ, নারায়ণগঞ্জ নিয়ে গেল এক মহিলা মাস্তানের বাসা, ওই মহিলাও মাস্তান। ওইখানে নিয়ে যাওয়ার পরে ওরা আমার সাথে অনেক করে জোর করে এক কাজে এনে কাজের মাথায় পিস্তল ঠেকাইয়া, তো আমি তো হাউমা করে চিৎকার পেরে কাঁদতেছি, আমি বাড়িতে যাব, বাড়িতে যাব। আপনি বলতেছিলেন ওই সময় যে আপনার এমন কিছু শারীরিক সমস্যা আছে হ্যাঁ, যেখানে সব বলছি। বিশ্বাস করে না? না, বিশ্বাস করেনি, বিশ্বাস করছে, বলছে অ্যাক্সিডেন্ট হয়েছে, ভালো হয়ে গেছে, এটা কোনো সমস্যা না। পরে ও নিয়ে গেল, বলল যে, ও বলতো যে আমি মনে মনে এরকম একটা সুন্দর লম্বা চূড়া এরকম একটা মেয়ে খুঁজছি। আমার তো অবশ্যই এখন আমার গায়ের রং কালো হয়ে গেছে, আমি একদম হলুদ ফর্সা ছিলাম, অনেক সুন্দর ছিলাম। তো ছেলেটার নাম কি ছিল? হ্যাঁ, ছেলেটার নাম কি ছিল? ছেলেটার নাম ছিল রফিকুল ইসলাম সবুজ। সবুজ, আচ্ছা, তারপর? তো ওখানে আমাকে নিয়ে গেল, নিয়ে যে সেই ওই ইকে নিয়ে কাজীকে আনলো, কাজী বিয়ে পড়াবেই না, গার্জিয়ান চায়, বাবা মা চায়। আমার কান্নাকাটি দেখে ওনারও মায়া হলো, আমাকে সে বিয়ে করাবেই না,
করাবেই না। পরে ওই পিস্তল ঠেকায় ওই লোকটাকে বললো যে শালার বেটা, শালা তোরেই মেরে ফেলাম, তুই বিয়ে করা। পরে তো উনি অনেক করে বিয়ে করাইলো। বিয়ে করানোর পরে ওখানে আমাকে 3 মাস আটকায় রাখলো। আপনারা শুনছেন আলেয়ার জীবন গল্প। আলেয়ার যে জীবন গল্প সেটা শুরু হয়েছে মাত্র, এতটুকুতেই আসলে গেস করার কোনো সুযোগ নেই যে উনি আসলে কোথায় দাঁড়িয়ে আছে আজকে। আশা করছি শেষ পর্যন্ত আপনারা শুনবেন। আমরা ছোট্ট একটা বিরতির পর আবারও ফিরে আসছি। এই ফাঁকে আপনাদেরকে মনে করিয়ে দিচ্ছি, আলেয়ার একটা ভিডিও ফুটেজ আমি আমার ইউটিউব চ্যানেলে দিয়েছি, আপনারা চাইলে ওখানে এসে ওনাকে দেখতে পারেন। আমার ইউটিউবের ঠিকানা হচ্ছে www.youtube.com/RJ Kibriya FM, RJKEBRIAFM। চ্যানেলটি আছে কিবরিয়া আরজে নামে। ওখানে গিয়ে অবশ্যই আপনি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং সাবস্ক্রাইব করার পাশাপাশি আপনি যে কাজটি করবেন, বেল যে বাটনটি আছে ওটা অন করে দেবেন। তাহলে আমি যে কন্টেন্টটি ওখানে দিই না কেন, সঙ্গে সঙ্গে আপনি আপনার সেলফোনের মাধ্যমে জানতে পারবেন এবং আপনি সবার আগেই দেখতে পারবেন। হ্যাঁ, আলে আমি যেখানটায় ছিলাম, কথা না বাড়িয়ে আপনার কাছে আমি আবারও ফিরছি। 3 মাস আমাকে ওখানে যখন আটকায় রাখলো, এদিকে আব্বা আম্মা ভাই বোন সবাই আমাকে খোঁজাখুঁজি করে, আমি কোথায় আছি, কিভাবে আছি, সবাই সবভাবে খোঁজে, কোনোভাবেই পায় না। তো ওনারা খুঁজতে খুঁজতে কী করবে, 3 মাস পর যখন আমি বাসায় ওই আমাদের পাশের বাড়িতে যে ওর ছোটো ভাই ভাড়া থাকে, ওদের বাড়িতে আমাকে নিয়ে আসলো। নিয়ে আসার পরে আব্বা আম্মা ভাই বোন সবাই জানলো যে আমি ওখানে আছি বা ওখানে আসছি। তো ওনাদের ধারণা, এখনও অবধি ওনাদের ধারণা যে আমি মনে হয় আমার বিয়ে হবে না, ডাক্তাররা বলছে বিয়ে দিতে না। ওনাদের ধারণা আমি ওই লোকটার সাথে চলে গেছি নিজ ইচ্ছায়। আসলে না, আমি যাইনি, আমাকে উঠাই নেওয়া হয়েছে, এটাই সত্য। আদৌ বাবা মাকে বিশ্বাস করাইতে পারি নাই যে আমি যাইনি। যাকে আমি দেখি নাই, কখনো চিনি না, তার সাথে আমি কিভাবে প্রেম করব আর কিভাবেই যাব। তো যাই হোক, ওখানে আসলো। আনার পর আমাদের ওখানে তার সাথে তো আমার ওই 3 মাসে কোনো কথা হয় নাই, বা স্বামী স্ত্রীর যে সম্পর্ক সেটাও হয়নি। তো যখন এর ভাইয়ের বাসায় আসলো, তো সে আমাকে হাত পাও বেঁধে যেভাবে র্যাপ করে, এভাবেই সে আমার সাথে সহবাস করলো। তো সহবাস করার সময় আমার অনেক ব্লিডিং হইতেছিল। তো তখন তার ছোটো ভাইয়ের বউকে ছোটো ভাইকে ডাকলো, পরে আমাকে হসপিটালে নিয়ে গেল। হসপিটালে আমার যে আগে অ্যাক্সিডেন্ট হয়েছে বা ডাক্তার বিয়ে করতে না করছে এগুলো কিছুই বলেনি। বলল যে ফার্স্ট টাইম তো, তাই এই অবস্থা। তো ওনারা মেডিসিন দিল, প্রায় 7-8 দিন পর ভালো হয়ে গেল। তো এখানে উনি আমাকে রাখলো না, আর আমিও আর আমার জবে ফিরে যেতে পারলাম না। উনি আমাকে এখান থেকে নিয়ে গেল সে বরিশাল। তো মানে বাবা মাও তখন আপনাকে কোনো সাপোর্ট দিচ্ছে না? না, বরিশাল নিয়ে গেল। তো বরিশাল নিল, ওখান থেকে ও আমাকে সবসময় চোখে চোখে রাখে। যখনই আমি বলি চলে যাব, তখন ও বলে যে আমার বড় ভাইয়ের একটা মেয়ে হয়েছে স্বর্ণালী। তো বলে যে তোমার ভাইয়ের মেয়েটারকে আমি চুরি করে নিয়ে বিক্রি করে দেব যদি তুমি চলে যাও। হ্যাঁ, আর তোমার যে ভাই সে তো আমাদের এখান দিয়ে, আমাদের আড্ডাখানার এখান দিয়ে যায়, তো ওখান দিয়ে ও ধরে ওর পাও 2টা কেটে দেব। মানে ও কি খুব মাস্তান ছিল? ডাক সাইডে মাস্তান ছিল। আচ্ছা। ও সব রেকর্ডই খারাপ ছিল, কোনো রেকর্ডই ওর ভালো ছিল না। ও নেশা করতো, হিরোইন খাইতো, ছিনতাই করতো, সব ধরনের খারাপিও ছিল। শুধু আপনি সুন্দর দেখতে, এই কারণে সে তার চোখে পড়েছেন, যে কারণে সে এই কাজটা করেছে। জি, এটা বলার কোনো মানে আমি অস্বীকার করছি না যে ভদ্রমহিলা কত সুন্দর ছিলেন ওই সময়টাতে। মাশাআল্লাহ, আল্লাহ প্রত্যেকটা মানুষকে সুন্দর করে তৈরি করেছেন, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। আপনি আমার 8 মাস আগের পিক দেখলে এখন চিনবেন না। এবং ভদ্রমহিলা আসলেই অনেক বেশি সুন্দর। তার একটা উদাহরণ আছে, এবং আপনারা যারা যদি ইউটিউবে আসেন তাহলে দেখলে বুঝবেন। আজকে ওনার গল্পের কোনো একটা পর্যায়ে ওনার মেয়ে আজকে এখানে যুক্ত হবে। উনি মাত্র ইন্টারমিডিয়েটে পড়ছে, এবং ওনার মেয়েকে দেখলে কিছুটা টাচ পাওয়া যায়, কারণ ওনার চেহারার আদলে ওনার মেয়ের চেহারা, এবং মাশাআল্লাহ শি ইজ রিয়েলি বিউটিফুল।
এবং আপনি চিন্তা করে দেখেন এই রকম সুন্দর একটা মেয়ে যে গার্মেন্টসে কাজ করছে ওই সময়, ওনার মেয়েকে দেখলেও যদি আপনি কিছুটা টাচ মানে আঁচ করতে পারবেন যে ওনার সৌন্দর্যের ব্যাপারটা, সে এরকম একটা মাস্তানের চোখে পড়েছে, এবং তাহলে কি হতে পারে। তো আমি যেটা বলছিলাম যে ভিডিও ফুটেজটা শুধু আমার ইউটিউব চ্যানেলে থাকবে, আপনারা চাইলে ওখানে এসে দেখতে পারেন। ইউটিউবের ঠিকানা হচ্ছে www.youtube.com/rjkbriafm। আমি আবারও বলছি www.youtube.com/rjkbriafm। মানে আমি যেটা বলতে চাচ্ছি, ওনার মেয়েকে দেখলে আপনি আজ করতে পারবেন যে উনি আসলে ওই বয়সে কতটা সুন্দর ছিলেন। জি, তারপরে উনি মেরে ফেলার হুমকি দিচ্ছে। হ্যাঁ, উনি আমাকে বরিশাল নিয়ে গেল। তো সেখানে আমাকে রাখলো। আমি যখনই বলি চলে যাব, তখনই উনি আমাকে এই হুমকি দেয়। ওনার গ্রামের বাড়ি বরিশাল, ওখানে তো আমাকে কেউই চিনে না। আমি ওনার সুবাদেই তো গেছি। জি। তো উনি করে কি, ওখানে গিয়ে উনি তো বিভিন্ন নেশাপানি করে, তারপরে জুয়াও খেলে। তো একদিন রাত্রে 2:30 বাজে, উনি আসে না। আমি রুমে একা একা বসে আছি। তো উনি আসার পরে আমি যখন ওনাকে বললাম যে আপনি যেভাবে এগুলা করতেছেন, আমি এখানে কার দৌলতে আছে, আপনি আমাকে যেভাবে বিয়ে করেন, আমি তো আপনার স্ত্রী বর্তমানে, রাইট। তো আপনি একে খারাপ কাজ করেন। আমি আপনাকে বলছি চলেন আমরা গার্মেন্টসে চাকরি করি। বা আমি যে সিঙ্গার চাকরি করতাম, আমার সিঙ্গার চাকরি করতাম, এটা গার্মেন্টস না, এটা সিঙ্গার ইলেকট্রনিক, যেটা কালার টেলিভিশন বিসিটি আগে হইতো, বিসিপি, সেটাই আমি বানাইতাম। কালার টেলিভিশন, কালার সেট করা, তারপরে পার্টস করা, তারপরে মানে আমরা যে টিভিটাই তৈরি করতাম, জি, ওইটাতে আমি চাকরি করতাম, এটা গার্মেন্টস না। হ্যাঁ, তো ওকে বলতাম যে চলো আমরা তোমাকে একটা গার্মেন্টস, আপনাকে একটা গার্মেন্টসে ঢুকিয়ে দেবো, আর আমি যাই দেখবো আমার ওই চাকরিটা আছে কিনা। যদি না থাকি তাহলে আমরা দুজনেই গার্মেন্টস চাকরি করব। চলো, কে খারাপ পথ চায়, সবাই ভালো পথ চায়, ভালোটা চায়। তো এইভাবে করে উনি কোনোভাবেই বুঝতো না। তো একদিন রাত্রে এরকম 2:30-3টা বাজে, আমার কাছে অনেক অস্থির লাগতেছিল। তো যখন অস্থির লাগতেছিল আমি বসেছিলাম। তো আমার যে কেমন লাগতেছিল আমি বলতে পারতেছিলাম না। যখন উনি আসলো, ওনাকে আমি একটু রাগ হয়ে বললাম যে আপনার এখানে আসছি, সবাই ঘুমিয়ে আসছে, আমি আপনার জন্য বসে আছি, আমার শরীরটাও ভালো লাগতেছে না। কেন লাগতেছে না আমি বলতে পারতেছি না, আমি আর শরীর অনেক খারাপ। তো ওনাকে এরকম 2-3 বার যে আপনি তাস খেলেন, এইটা করেন, জুয়া খেলেন, অথচ আপনার স্ত্রীর সম্পর্কে আপনি কোনো খবর নেন, এইভাবে কি আপনি রাতের পর রাত। উনি করলো কি, একটা লাঠি আর একটা কাঁচি, ওই যে এই গরুর ঘাস কাটে না, সে কাঁচি আর লাঠি, আগে প্রথমে কতক্ষণ লাঠি দিয়ে আমাকে ইচ্ছা মতন বাইরে এলো, সেই লাঠিটা ভেঙে গেল। ভেঙে যাওয়ার পরে ওনার হাতের কাছে একটা কাঁচি পেয়েছে টেবিলের উপরে। মনে হয় আমার ভাসুর বা কেউ গরুর ঘাস কেটে এনে ওইখানে রাখছে। সে ওইটা দিয়ে আমাকে পিটানো শুরু করলো। এমনভাবে পিটাইতেছে, পাশের রুম থেকে পাশের অন্য চাচা শ্বশুর, চাচা দেবররা, তারা ঘুম ভেঙে দরজা বাইরেতেছিল, কি হয়েছে রে, কি হয়েছে। তো উনি আমাকে এমনভাবে মারলো, আমার পুরা শরীর দিয়ে ওই কাচির যে আল ধারগুলো আমার পিঠে, শরীরে, ঘাড়ে, মুখে, হাতের বিভিন্ন জায়গায় লেগে কেটে রক্ত ছিঁড়ছিড় করে পড়তেছিল। তো আমার বড় ভাসুরের ওয়াইফ আসলো, ভাসুর আসলো, এসে এরে দৌড়ান দিল, বের হয়ে গেল। পরে আমাকে বিভিন্ন জায়গায় মলম টলম দিয়ে এগুলো ভালো করলো। তো ওখানে থাকতে থাকতে কিছুদিন, অনেক দিন, প্রায় 3-5-6 মাস পরে আমার মনে হলো যে আমার বাচ্চা কনসেপ্ট করছে। আচ্ছা। তো আমি আমার বড় যাকে বললাম যে বুয়া আমার জানি কেমন লাগে। তো বললো যে কেমন লাগে, আমি জানি না, আমার শরীরে একটু সমস্যা দেখা দিছে। তো উনি একটা ডাক্তারের কাছে আমার যা নিয়ে গেল, আমার হাজব্যান্ডকে বললো, আমার হাজব্যান্ড নিল না। আমার বাসুর আমার যাকে বললো যে তুমি নিয়ে যাও। পরে আমার যা আমাকে নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে ইউরিন টেস্ট করার পরে ধরা পড়লো যে আমার বাবু পেটে। এই বাবু পেটে আমার আসলো। আসার পরে যখন বাবুর বয়স, পেটের বয়স 8 মাস, তখন আমি ঢাকা আসি। কেন আসেন? বাচ্চা ডেলিভারির জন্য। আচ্ছা। আম্মুর বাসায় আসি। আম্মু উঠতে দিল না,
কিন্তু আমি ওর আমার মামা শ্বশুরের বাসায় আর কি উঠি, আমার আম্মুর বাসার কাছাকাছি। যখন আমার একদম দিন তারিখ পরে আমি অনেক অসুস্থ হয়ে পড়ি, 9 মাসে পড়ে যায়, তখন এলাকার মানুষ ধরে আমার আম্মু আব্বুর কাছে দিয়ে আসে বাড়িতে। কিন্তু তাদের ওই একটাই রাগ, এত সুন্দর চাকরি, আমার এত সুন্দর চেহারা, বা আমি কেন এই কাজ করলাম। আসলে তাদেরকে আমি কখনোই বুঝাইতে পারি নাই, যেটা আপনি করেননি। আদৌ সে 93 সে 2000 সাল থেকে আদৌ পর্যন্ত, এত বছর আজকে 19 সাল চলে, আদৌ পর্যন্ত কাউকে আমি বিশ্বাস করাতে পারি নাই যে ওই বিয়েটা আমি করিনি, আমাকে জোর করে নিয়ে গেছে। কাউকে আদৌ বুঝাইতে পারিনি। তো তখন থেকেই তারা রাগ, আম্মা ঘরে উঠতে দিবে না। সে অনেক কষ্ট করে আমার বাসায় রইলাম। মেয়েটা প্রসব হলো আম্মা বাসায়। ওই আম্মা সবসময় রাগারাগি করে, হ্যাঁ এমন হাজব্যান্ড এরকম সেরকম, মানে অনেক ধরনের বকাবাজ্য, যখন সবসময় রাগারাগি করতেই থাকে। এরপরে আমার মেয়েটার যখন 3 মাস বয়স হয়, তখন শেওড়াপাড়া আংশুক গার্মেন্টস লিমিটেড, ওখানে আমি সিকিউরিটি গার্ডের একটা চাকরি নিই। সিকিউরিটি গার্ড? জি, সিকিউরিটি গার্ড বলতে যে মেয়েদের চেক করে না গার্মেন্টস ছুটি বা টিফিন টাইমে, ওগুলো আমি চেক। ওখানে ঢুকলাম, ঢোকার পরে আমার হাজব্যান্ড দেশ থেকে আসলো। আসার পরে আমি তাকে বললাম যে আমি তো গার্মেন্টসে ঢুকছি, আসো তুমিও ঢুকো। কারণ না গার্মেন্টসে চাকরি করে আমাকে পোষাবে না। উনি গেল ছিনতাই করতে গিয়ে মোহাম্মদপুর কি যেন জায়গাটার নাম, 7 নম্বর না যেন কি, এই ঢাকা মোহাম্মদপুর, এখানে গিয়ে যখন উনি ছিনতাই করে মানে আসতেছে, যখন পিছন থেকে মানুষ দৌড়ান দিল, তখন উনি রোড অ্যাক্সিডেন্ট করে মানে হসপিটালে নিতেই উনি মারা যায়। ও মাই গড! উনি তো মারা গেল। আপনি খোঁজ পেলেন কিভাবে? ওনার লগে যে উনি যে ছিনতাই করতো, উনি বাইক দিয়ে ছিনতাই করতো, বাইক অ্যাক্সিডেন্ট করছে, উনি মারা গেছে। ওনার পিছনে যে 2 জন ছিল, একজন আহত বেশি হয়েছে, পাও ভেঙে গেছিল আর হাতের কোনো মানে ভেঙে গেছিল, আরেকজন শুধু ওই আচর খেয়েছে, মানে কাটে কুটে গেছে। সুস্থভাবে উনি বাসায় চলে আসছিল, ফলে উনি পুলিশের হাতে ধরা পড়ে নাই। পুলিশের হাতে ধরা পড়ছে, যে ওই যে পাও ভাঙছে, হাত ভাঙছে, আর এ তো আস্তে আস্তেই স্পটেড মারা গেছে। হ্যাঁ, তো কি করব, লাশ নেওয়া বা যে ফর্মালিটিস? লাশ না, আমি লাশ আনতে যাইনি। মিথ্যা কথা বলে তো লাভ নেই, আমার গার্মেন্টসের চাকরিটা চলে যাবে। গার্মেন্টসে জানেন একদিন অ্যাবসেন্ট করলে চাকরি থাকে না। আমি যাইনি। আমার ভাসুর গ্রাম থেকে আসছে, উনি আর্মিতে চাকরি করতো, উনি আসছে, ওনারা লাশ নিয়ে যা যা করার এখানে মানে থানা থেকে ছাড়ানো, যা করা, হসপিটাল থেকে নেওয়া, তারপরে আমার ওই দেবরের বাসায় নিয়ে আসলো। আসার পরে আমি এখান থেকে দেখছি, আমি বরিশাল যাইনি, এখান থেকেই আমি বিদায় নিছি। তো আমার মেয়েকে নিয়ে চাকরি করতেছিলাম। খারাপ লাগতো না? মিস করতেন না? না, আসলে আমি তাকে তেমন করে কখনোই মিস করিনি, সত্যি কথা যেটা। তাকে আমার কখনোই এসব কাজ করতো, নেশা খাইতো, আর সে যে আমার স্বামী ছিল বা আমি তার স্ত্রী ছিলাম, তারও তেরকম কোনো ফিলিং ছিল না, আমারও তেরকম কোনো ফিলিং ছিল না। হয়তো অনেকের মনে আপনারা এই গল্পটা শুনতে মনে প্রশ্ন আসতে পারে যে ফিলিংস যদি না থাকে তাহলে বাচ্চা কিভাবে আসলো। আসলে বাচ্চা আসাটা 2-4 বাচ্চা আসার জন্য ফিলিংস লাগে না, এটা যারা বাচ্চার বাবা হয়েছেন বা যারা সংসার করেন তারা এটা জানেন। এটা নিয়ে আসলে বলে লাভ নেই। হ্যাঁ, বলেন। হ্যাঁ, তো আমি যখন চাকরি করতেছিলাম, তো আম্মা কন্টিনিউয়াসলি ঘরে রাগারাগি করতো, মেয়ে রাখতে পারবে না, মেয়ে পালতে পারবে না। তো একদিন আমি আমার যে জায়গায় চাকরি করতাম, সে জিএম স্যারকে আমি গিয়ে বললাম যে স্যার, আমার তো একটা ছোট বাবু আছে, আর আমার এখানে তো হার্ট কোনো কাজ নেই, যদি আপনি অনুমতি দেন তাহলে আমি আমার বাচ্চাটাকে নিয়ে আসবো। যখন আমি চেক করব, আমার বাচ্চাটা আমি টেবিলের উপর শোয়া রাখবো বা পাশে বসায় রাখবো,
আমি আপনার চেক ভালোভাবেই করবো, এখন যেভাবে করি আমি তখনও সেভাবেই করব। তো উনি বললো যে ঠিক আছে এনে দেখো, যদি কান্নাকাটি না করে। আপনার এই মেয়েটাই কি সেই মেয়ে যে এই আজকে এখানে মেয়েটাই সেই মেয়ে। যে এসছে আপনার সঙ্গে? জি। ও যুক্ত হবে আমাদের অনুষ্ঠানের কোনো একটা পর্যায়ে, এবং ওর একটা ভিডিও ফুটেজ আমি আমার ইউটিউব চ্যানেলে দিয়ে দিয়েছি। ও কি জানে আপনি যে গল্পটা এখন পর্যন্ত যতগুলো গল্প এখানে বলেছেন আপনার অতীত জীবন নিয়ে, ওকে জানে এগুলো? কত % জানে? ওর আব্বু এভাবে আসলে মেয়েটাকে কখনো আমি বলিনি, মানে এভাবে রাগ হয়ে কখনো বলছি তোর বাপে খারাপ কাজ করছে, তুই হয়তো ওর সাথে রাগারাগি হয়ে যায় এই কারণে বলছেন ওর মেয়ে কত ভালো হবে, এগুলো বলে মারা সাধারণত এগুলো বলে, কিন্তু স্টোরিটা কখনো বলেননি, ঘটনা কি ছিল, কিভাবে বিয়ে শাদী হলো। মানে এরকম করে মেয়েকে বসিয়ে ওর বাবা নাই এগুলা জানে, বা ওর বাবা আর ছেলের বাবা আলাদা এটা জানে, কিন্তু ওর বাবা কিভাবে মারা গেছে, কিভাবে আপনাকে বিয়ে করেছে, কি হয়েছে ঘটনা, এগুলো এত বিস্তারিত জানতো না। সেই জন্যই বোধহয় জীবন গল্প অনন্য। আমি এই পার্ট পর্যন্ত ওনার মেয়েকে আমি এখানে রাখিনি, কারণ আমার কাছে মনে হয়েছে যে ওনার মেয়ে যদি পাশে বসে থাকে হয়তো অনেক কিছু উনি ফিল্টার করবে। ওনার মেয়ে তখনই যুক্ত হবে যখন আসলে প্রয়োজন, এবং ওনার মেয়েকে সহ আমি ছোট একটা ভিডিও ফুটেজ, স্পেশালি ওনার কিছু গল্পের ভিডিও ফুটেজ আমি আমার চ্যানেলে দিয়ে দিয়েছি। প্রিয় শ্রোতা, আপনারা চাইলে ওখানে এসে দেখতে পারেন। আমার চ্যানেলটির ঠিকানা হচ্ছে www.youtube.com/rjkibria.fm। আমি আবারও বলছি www.youtube.com/rjkebria.fm। চ্যানেলটি আছে কিবরিয়া আরজে নামে, প্লিজ ওখানে লাইক দিতে ভুলবেন না। তারপর তো জেমস স্যার কাছে রিকোয়েস্ট করার পরে উনি রাখলো যে ঠিক আছে, বাচ্চা যদি বেশি বিরক্ত করে তখন চাকরি করতে পারবেন না, আর যদি বিরক্ত না করে তাহলে আমাদের কোনো সমস্যা নেই। তো পরের দিন থেকে বাবুকে নিয়ে গেলাম। তাই বাবুকে নিয়ে গেলে বাবুটা তো অনেক সুন্দর ছিল, মার্শাল্লাহ দিলে অনেক কিউট ছিল। ও দেখা যেত যখন আমি চেকের টাইম হইতো তখন অন্য সিকিউরিটি বা অন্য ছেলেরা ওকে কোলে নিয়ে বাইরে নিয়ে যেত। তো ওই সময় আমি চেক করতাম, গার্মেন্টসে যারা চাকরি করতো সব ছেলেরাই আমাকে বড় আপু ডাকতো, তো সবাই আমার বাবুটাকে আদর করতো, বাইরে নিয়ে যেত। ছোট ছিল, 3-4 মাস বয়স। তো এভাবে করতে করতে যখন আমার বাবুর বয়স 6 মাস হলো, আমি চাকরি করতেছি। তো একদিন আম্মার সাথে আমার একটু রাগারাগি হলো, ওই সেই একই সমস্যা, এরকম বিয়ে করলাম কেন, এরকম হলো কেন, মানে সে একই সমস্যা। চাকরি করতাম, ভালো ছিল, যা অভাব অনটন থাকলে সংসারে যা হয়। তো এভাবে করতে আম্মুর সাথে রাগ করে আমি বাসা থেকে ভোরবেলা বের হয়ে যেতেছিলাম। আমাদের এলাকার এক হুজুর, উনি নামাজ পড়ে বের হচ্ছে, তখন উনি ওনাকে কাকা ডাকতাম। উনি বলল যে কই যাস মা এত সকালে? আমি বলি কই যাই, এই মরতে যাইতেছি। মানে কি, মানে প্ল্যান ছিল মারা যাবেন এরকম কোনো প্ল্যান ছিল নাকি? পরে ফজর নামাজের সময় তখনও ভালো করে পৃথিবী ফর্সা হয়নি, অন্ধকারই আছে। আমি আমার মেয়েটাকে কোলে নিয়ে যাচ্ছি, তখন গাউসিয়া মসজিদ থেকে ওই হুজুর বের হয়ে বলতেছে কই যাস মা এত সকালে? আমাকে মরতে যাই। কয় তোরও বোকা ফাইজলামি করিস না। আমি বলি না কাকা, সত্যি সত্যি মরতে যাইতেছি। এখন সকালবেলা অনেক জোরে ট্রাক চলে, ট্রাকের নিচে মাথা দিয়ে 2 মাঝি মরে যাব। তো কাকা মাথায় আমার হাত বুলিয়ে বলতেছে বুঝছি ভাবি রাগ করছে না, আমার মার কথা বললো। চিন্তা আপনাদেরকে আগে থেকে? হ্যাঁ চিনি। তো কাকা আমাকে জোর করে তাদের বাসায় নিয়ে গেল। এর ভিতরে কাকা বলতেছে যে আমার কাছে একটা লোক আছে, তোরে বিয়ে দিয়ে দিই, সে বিয়ে করবে, তার ওয়াইফ অসুস্থ প্রায় দীর্ঘ 10 বছর ধরে। আচ্ছা, এই ইমামই বলতেছে আপনাকে এটা? হ্যাঁ। আচ্ছা, তো এখন তুই কি তাকে বিয়ে করবি? বিয়ে তো করতে হবে, এভাবে তার একা থাকতে পারবো না, আর কতদিন এভাবে একা থাকবো, বাচ্চাটাকেও মানুষ করতে হবে। পরে লোকটাকে ফোন করলো, লোকটা বলল যে আমার তো আজকে উনি বিদেশ লোক পাঠাইতো তখন, আমি তো অনেকগুলো লোক বিদেশ যাবে, আজকে আমার ফ্লাইট আছে, আমার আস্তে আস্তে আসর হবে। উনি ওনার নিজের প্রাইভেট কার চালাই আসলো। তো আসার পরে উনি আমাকে দেখলো, আমাকে দেখে ওনার পছন্দ হইলো। পরে আমি ওনাকে বললাম যে আমি তো শুনছি আপনার, আমাকে ওই কাকা যা বললো আর কি, তা
তা আমি ওনাকে তাই বললাম যে আমি তো শুনছি যে আপনার ওয়াইফ নাকি অনেক সুন্দরী, আপনার ছেলে একটা মেয়ে, অনেক সুখী পরিবার, আপনার ইব্রাহিমপুরে বাড়ি আছে, 10 নম্বর রোডে গাড়ি আছে, নিজে প্রাইভেট কারে চলাফেরা করেন, তো আবার কেন বিয়ে করবেন? তো উনি বলল যে আমার স্ত্রী আজকে 10 বছর ধরে অসুস্থ, আমি অনেক দিন ধরে মেয়ে খুঁজি, কিন্তু ভালো মেয়ে সেরকম পাই না। তো আমি বললাম যে আপনার স্ত্রী যে অসুস্থ সেটা কি, সেটা প্রমাণ কি? তো উনি বলল যে আমার স্ত্রী যে অসুস্থ একটা কাগজ বের করে দিল, ওনার স্ত্রীর সিগনেচার একটা সাদা কাগজের উপরে ওনার স্ত্রী ওনাকে বিয়ে করার জন্য অনুমতি দিছে, এরকম একটা কাগজ আছে। যদি উনি আমাদের সংসারে চলার পরে যদি কোনো সমস্যা হয়, মানে বিভিন্ন কিছু লিখে উনি ওই কাগজটা আমাকে শো করলো। তাই উনি আমাকে বলল যে আমাকে সে প্রশ্ন করলো যে তোমার কি দাবি? আমি বললাম আমার এমন কোনো চাহিদা নাই, আপনি যেখানেই রাখেন আমাকে 4টা ডাল ভাত দিলে চলবে, আর আমার এই মেয়েটাকে তার পড়ালেখা, তার বিবাহ, যেখানে যা করার সেটা আপনাকেই করতে হবে। বললো যে এটা কোনো সমস্যা না, এটা আমি মেনে নিছি। আমাকে আপনি যদি এটা মেনে নেন তাইলে আমি আপনাকে বিয়ে করব। আপনি না, যে কেউ আমার এই মেয়েটাকে মেনে নেবে আমি তাকেই বিয়ে করব। এদিকে আমার ভাই, আমি জানতাম না আমার ভাই আমার জন্য একটা বিয়ে ঠিক হয়ে গেছে কোন নেবির সাথে। তো ভাই আবার ঝালকাঠি গেছে তার ওয়াইফকে নিয়ে, আমার ভাইয়ের শ্বশুর বাড়ি ঝালকাঠি। তো ভাই আবার এটা কাউকেই বলে যায়নি যে আমার বিয়ে ঠিক করে গেছে, এসে বিয়ে দিবে বা কিছু, তো এটা জানতাম না। তো ভাই আমার এখানে উনি যখন মাগরিবের পরে আবার আসলো, তো উনি আবার বলল যে আমি মেয়েটাকে আরেকবার দেখব, আমার কথা বলল। তো আমি গেলাম, যাওয়ার সময় আমার বোনটাকে নিয়ে গেলাম, যে বোনটা আজকে আসলাম, আমরা তো 2টাই বোন, এই বোনটাকে নিয়ে গেলাম। তো উনি মার্কেট করে নিয়ে আসলো শুক্রবার দিন, জুম্মার নামাজের পর ওনার সাথে আমার বিয়ে হলো। আচ্ছা, ওনার ফ্যামিলির দিক থেকে কেউ ছিলেন নাকি না, শুধু কেউই উনি? ছিল না, শুধু উনি? আমার ফ্যামিলির দিক থেকে কেউ ছিল না, খালি ছোট বোনটা ছিল। আচ্ছা মা বাবা বা ভাই বোন কেউই ছিল না, শুধু ছোট আমার বোনটাই ছিল, আচ্ছা। আর কেউই ছিল না। তো বিয়ে হলো। উনি বিয়ের দিন একটা কথাই বলছে যে আমি যেখানে রাখবো সেখানেই তুমি থাকবে, আমার ফ্যামিলির সাথে বা আমার ছেলে মেয়ে বা আমার আত্মীয় স্বজনের সাথে আমায় কখন তোমাকে মিলিয়ে দেব সেটা আমার ব্যাপার। ও তুমি কাউকে আমি না বলা পর্যন্ত আমার কোনো আত্মীয় স্বজন বা কারোর সাথে তুমি যোগাযোগ করার চেষ্টা করবে না বা দেখার চেষ্টা করবে না, কারণ আমার একটা ছেলে আর একটা মেয়ে, তারা পড়াশোনা করতেছে, তাদেরকে আমি সৌদি আরব নিয়ে গেছি, তাদেরকে ওখানে পড়াশোনা করাইছি, ওখান থেকে হজ করাইছি, এখানে নিয়ে আসছি, সব মিলে জিলে ওরা আমার অনেক স্বপ্ন, অনেক আশা, ওদেরকে আমি অনেক বড় করব। মানে আপনাকে যে বিয়ে করেছে সেটা উনি আগের ফ্যামিলিতে জানায়নি, পুরো বিষয়টা গোপন রেখেছে, এবং এটা আপনি মেনেও নিয়েছেন। হ্যাঁ, কিন্তু গোপন রাখছে বলতে উনি বলছে আমার স্ত্রীর অনুমতি দিছে, ওই যে একটা অনুমতি পেপার আমাকে না, সেটা আপনি লিগেলি হয়তো আপনি মনে করছেন ঠিক আছে, এটা বৈধভাবে ঠিক আছে, কিন্তু ওনার ফ্যামিলির সাথে ডিসকাস করা, ওনার ফ্যামিলির সাথে এগুলো উনি উনি বলছে কিছু এখন করে কাউকে জানানো যাবে না, সময় অনুসারে আমি জানাবো, হ্যাঁ, আমি যখন জানাবো। প্রয়োজন হবে। এখন জানাইলে আমার ছেলে মেয়েগুলার পড়ার ব্যাঘাত ঘটবে, তাদের মন মানসিকতা নষ্ট হবে, আর এটা আমরা স্বামী স্ত্রী মিলেই এটা ডিসিশন নিছি। আচ্ছা আমার স্ত্রী বলছে এখন কাউকে জানানোর দরকার নেই, আচ্ছা। যখন জানাতে হবে আমি নিজেই জানাবো। মানে আপনি যে ঘটনাটা বললেন, বিয়ের যে ঘটনাটা, মানে সেকেন্ড জিপি হাসানুল্লাহ সাহেবকে বিয়ের যে ঘটনাটা, এটা কি আপনার মেয়ে জানে যে যে ঘটনা যেভাবে বিয়েটা হয়েছিল? এমনি জানে যে ওই যে মাঝে মাঝে যে আমার হাজবেন্ডকে বকাবকি করতাম, কিন্তু গল্প কখনো তাকে বলা হয় না। না, এভাবে আমি চাচ্ছি আপনার মেয়ে এখন আপনার পাশে বসুক, তার কাছ থেকে আমার কিছু জানার আছে প্রয়োজন অনুসারে, আপনার যদি কোনো আপত্তি না থাকে। না, কোনো আপত্তি নেই, এমনি তো একটু জেট মোটামুটি, মানে ওই যে আমার হাজবেন্ডের সাথে যখন রাগ করতাম, মানে অনেক পরে এসে তো ঠিক আছে, তাহলে মানে আপনার যদি কোনো আপত্তি না থাকে, আপনার বলতে যদি কোনো সংকীর্ণতা বোধ না করেন, তাহলে আপনার মেয়েকে আমি নিয়ে আসতে চাই স্টেজে। না, ওকে, সমস্যা নেই। ঠিক আছে। তো আপনি যে গল্পটা বলছিলেন, সেটা হলো যে সেখানে আমি যাওয়ার আগে ওকে একটু পরিচয় করাই দিই। আপনার নামটা বলেন একটু প্রথমে প্লিজ। আমার নাম জানাতারা বর্ষা। জানাতারা বর্ষা। বর্ষা এখন কি করছেন, মানে পড়াশোনা বা কোনো কিছু? হ্যাঁ, পড়াশোনা করতেছি। কিসে পড়ছেন? ইন্টার পরীক্ষা দিলাম, আর হচ্ছে নার্সিং এ পড়তেছি। নার্সিং এ পড়ছেন, ওকে। আপনার মার যে জীবন গল্প এখন পর্যন্ত যতটুকু গেছে, ততটুকু আপনি অনেক কিছুই জানেন না আপনার মার কথা অনুযায়ী।
এখন থেকে ততটুকু আপনি অনেক কিছুই জানেন না যেটা আপনি জানবেন, এবং আপনাকে আমার কিছু কিছু বিষয়ে জিজ্ঞাসা করার আছে বা প্রয়োজনে আপনার সাপোর্টও লাগবে। সো আপনার এতে কোনো আপত্তি নাই তো? না। ওকে, ফাইন, ঠিক আছে। আপনি বলেন, আপনি যেখানে বলছিলেন যে বিয়ে শাদী করলো হাসানুল্লাহ সাহেব আপনাকে, এরকম শুক্রবার দিন আমার বিয়ে হলো। শুক্রবার দিন বিয়ে হলো, তারপর কি হলো? শুক্রবারে জুমার নামাজ পড়ে আমার বিয়ে হলো। তারপরে যে আমার যে কাজী সাহেব ছিল আর যে হুজুর ওই যে কাকা ছিল, ওনাকে বললো কি যে আমাকে একটা কোরআন শরীফ দেন। কে বললো এটা? আমার হাজবেন্ড মোহাম্মদ আহসানুল্লাহ, আমাকে একটা কোরআন শরীফ দেন। তো আমি বললাম, তো উনি হুজুরে আর কাজী সাহেব ওনাকে কোরআন শরীফটা দিল, উনি কোরআন শরীফটা সামনে রাখলো। কাজী সাহেবের হাতের উপরে কোরআন শরীফটা আর আমার হাজবেন্ডের উপরে কোরআন শরীফ, আমার বোন সামনে বসা, আরও যারা ছিল তারা সামনে বসা। তো উনি কোরআন শরীফে হাত দিয়ে বলল যে তুমিও হাত দাও। তা আমার এক হাত উপরে, ওনারও এক হাত উপরে। উনি আমাকে বলল যে তুমি কথা দাও আমার সম্পদ তুমি কাউকে দিবে না। আপনার সম্পদ কাউকে দিবে না বলতে? বলতেছি, জি। আমার সম্পদ তুমি কাউকে দিবে না। উনি আর উনি বলল আমি তোমাকে জীবনে কোনো দিন ছাইরা যাব না। কথা দিল কোরআন শরীফে হাত রেখে? হ্যাঁ, কোরআন শরীফে হাত রেখে। আমি বললাম ওনাকে যে আপনি তো আমাকে শুনছি আপনার অনেক বাড়ি আছে, গাড়ি আছে, টাকা পয়সা আছে, আপনার স্বর্ণ অলঙ্কার আছে, কিন্তু আপনি তো আমাকে 4 আনা ওজনের একটা চেন দিছেন, তা আমাকে তো আর কিছু দেন নেই। তা আমি আপনার সম্পদ কাকে কি দিব? আমার তো কোনো সম্পদই নেই। রাইট। হ্যাঁ, তো উনি বলল যে সবচেয়ে বড় সম্পদ হলো তুমি আমার। ওকে, ভদ্রলোকের সাথে আপনার বয়সের ডিফারেন্স কত ছিল? সরি, আমি যা ভেবেছিলাম তার থেকে এত বেশি রিভার্স করেছে যে হাসতে বাধ্য হচ্ছে আর কি। আপনার সাথে ওনার বয়সের পার্থক্য কত ছিল? উনি একজন ফ্রিডম ফাইটার, তাহলে বুঝতেই পারতেছেন ওনার সাথে আমার বয়সের ব্যবধানটা কত দূর হতে পারে। আচ্ছা, না কিন্তু ফ্রিডম ফাইটার তো অনেক অল্প বয়সে অনেকে আছে, এই জন্য জিজ্ঞেস করছিলাম। ওনার এখন 65 রানিং, আমার 42। তার মানে 20-এর অধিক গ্যাপ। তারপর যখন উনি বলল যে তুমি আমার সবচেয়ে বড় সম্পদ, জি, তুমি অনেক সুন্দরী, তোমাকে যে কেউ আমার ফ্রেন্ড সার্কেল বা যে কেউ দেখে তোমার, মানে বিয়ের আগে সে মোটামুটি একটা আতঙ্কে আছে আর কি, যেটা সেই যে একটা ওয়াদা করে নিল আর কি। হ্যাঁ হ্যাঁ, ও আদা করে নিল। তারপরে মনে করেন উনি আমাকে যখন বলল, তা আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, আমি ওনার সাথে কত সালে বিয়ে করলেন মনে আছে? 2000 সালে। 2001-এ। মানে আজ থেকে 18-19 বছর আগের গল্প। হ্যাঁ, উনি ওনার বাসায় চলে যায়, আমি আর আমার বোন আর মেয়ে আমার আম্মুর বাসায় চলে আসি। আচ্ছা, চলে আসার পরে ওনার যে গাড়ি চালায় যে ড্রাইভার, আমার হাজবেন্ডের যে মিরপুর রোডে গাড়ি চলতো, জি, এই 12 নম্বর টু মাজার, গুলিস্তান যে মাজার, হ্যাঁ, ওখানে যে গাড়ি চলতো, হ্যাঁ, এই গাড়িটা যে চালাইতো ওনার ওয়াইফ আমার ও বান্ধবী। সম্পর্কে বান্ধবী হয় এক ধরনের। আচ্ছা আচ্ছা। তো ওই বান্ধবীর বাসায় আমার হাজবেন্ড প্রায় আসতো যাইতো ওই ড্রাইভারের কারণে। তো যখন সেদিন আমি যাই তার বাসায়, আমি মাগরিবের আজান হয়, আমি তার বাসায় যাই, আমার ওই বান্ধবীর বাসায় গিয়ে আমি দেখি আমার বান্ধবী ওন্না ছাড়া বসে আছে। আমাকে দেখে আমার বান্ধবী ওন্না টান দিল। ঠিক তাৎক্ষণিকভাবে আমি তাকে কিছু বললাম না, কিন্তু সেটা আমার মেমোরিতে অনেক লাগছে। আপনার হাজবেন্ড ছিল ওখানে? হ্যাঁ। আপনার হাজবেন্ড ওখানে আছে আপনি জানলেন? জেনে গিয়েছিলেন নাকি না, এমনিতেই গিয়েছিলেন? আমি এমনিতেই গেছি, বাসায় ভালো লাগতেছিল না, হুট করে কি করলাম, মানে আপসেট মনে হচ্ছিল, তাই ওই বান্ধবীর বাসায় গেছি ওনার সব মানে কথা বলার জন্য যে কেমনি কি। তো যাই এটা দেখে চলে আসলাম। তারপরে উনি আমাকে বললো যে চলো আমরা অনেক জায়গায় হোটেল আছে, যে আমি না হোটেলে যাব না, আপনি একটা বাসা ভাড়া করেন। তো বললো যে আচ্ছা ঠিক আছে, বাসা ভাড়া করো, বাসা দেখো। তো উনি কিছুক্ষণ পরে কথা টথা বলে উনি চলে গেল। বললো যে কালকে আমি 11টা-12টার দিকে আসবো 10 নম্বর অমুক জায়গায়, তুমি ওখানে আসলে ওইখানে বাসা দেখব। আমি ওইখানে সকালে গেলাম, যাওয়ার পরে 3-4টা বাসা দেখলাম, দেখে পছন্দ হলো না। পরে একটা বাসায় 10 নম্বরের ফলপট্টির এখানে শমশেরের গ্যাজের পিছনে, এখনও গ্যাসটা আছে, তো ওটার পিছনে একটা বাসা, এক রুম সাবলেট ভাড়া দেয়।
ওই বাসাটা ভাড়া নিলাম। এই ফাঁকে আমি আবারও বলছি আপনাদেরকে, ওনাদের যে গল্প চলছে সেখানকার একটা ছোট্ট ভিডিও ক্লিপস, একটা কোলাজ আমি বলবো, সব কিছু কম্বাইন করে আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে ওখানে এসে দেখতে পারেন। ইউটিউবের ঠিকানা হচ্ছে www.youtube.com/RJKibriya.fm, RJKEBRIA.FM। চ্যানেলটি আছে কিবরিয়া আরজে নামে। অ্যান্ড প্লিজ চ্যানেলটিতে যাওয়ার পরে আপনি লাইক দিতে ভুলবেন না, লাইক তো না, সাবস্ক্রাইব করবেন এবং পাশে যে বেল বাটনটি আছে সেটা অবশ্যই অন করে নেবেন। জি, আপনি বাসা খুঁজছিলেন এবং একটা বাসা খুঁজেও পেলেন। হ্যাঁ, বাসা খুঁজে পেলাম, ওখানে উঠলাম। তারপরে আমার এখান থেকেই আমার জীবনের সংসার শুরু। জি, দ্বিতীয় সংসার। হ্যাঁ, দ্বিতীয় সংসার শুরু তো করতেছিলাম ভালোই। এর ভিতরে আমার 3 সালে আমার ছেলেটা হলো। ছেলেটা হওয়ার পরে ছেলেটা যখন একটু হাঁটে তখন আমার মানে সতীন যাকে বলে, ওনারও আগের ওয়াইফ জানতে পারলো, এসে অনেক মারধর করলো, আমাকে করলো, আমার ছেলেকে করলো। আসছে বাসায় আপনার সাথে দেখা করতে? বাসায় আসছে, জানতে পারছে। আসলে উনি কোনো অসুস্থই ছিল না, উনি একদম সুস্থ ছিল। তো এসে কি কথা হলো, আপনি জানলেন কিভাবে সে একদম সুস্থ ছিল? জানলাম। আপনি আগেই জানতে পেরেছেন নাকি উনি আসার পরে জানতে? না, উনি আসার পরে জানতে পারছি। কি করছে উনি? উনি আসছে, বাসায় পুলিশ নিয়ে আসছে, মারামারি করছে, তারপরে ওনাকে কাগজ দেখানো হয়েছে, উনি সম্পূর্ণ সুস্থ। এটাই ওনার সমস্যা। উনি মেয়ে দেখলে বা করলে সেটা আসলে আপনারা আস্তে আস্তে জানতে পারবেন, আমি সামনে বলতেছি তাইলে বুঝতে পারবেন। তো উনি যখন ওনার ওয়াইফ মারধর করে ওনাকে নিয়ে গেল, এভাবে করে অনেক দিন গেল, তাই প্রায় 2-3 বছর ওনাকে নিয়ে যায়, মারে, উনি আবার আসে, ওনাকে ধরে নিয়ে যায়, মারে, আবার উনি আসে। এভাবে করতে করতে 2005 সালের দিকে আমি সাভার চলে যাই। কেন? এদিকে আমি কাছাকাছি থাকি, উনি ধরে ধরে আমাকে মারে বাসায় এসে। মানে ওনার ওয়াইফ মারে? হ্যাঁ, ধরে ধরে আমাকে মারে, আমার এই কোলের ছোট্ট বাবুটা ওকে মারে, মেয়েটাকে মারে না। আচ্ছা, ছেলেটাকেই মারে। ওর তখন বয়স কত? এই বর্ষার তখন ওকে বোঝার মতো বয়স হয়েছে? 3-4 বছর বয়স, স্কুলে যায় এরকম কোনো বয়স? হ্যাঁ, স্কুলে যায়। আচ্ছা, তাহলে আমি ওর কাছ থেকে একটু শুনতে চাই। বর্ষা, আপনার কি মনে আছে, আপনার মা যেটা বললো, এরকম কোনো কিছু, কোনো মেমোরি কি আছে? হ্যাঁ, মনে আছে। কি মনে আছে? একবার যখন আমরা সাভারে চলে আসি, তখন ওইখানে একবার ঝামেলা করছিল উনি আইসা। মানে উনি জানতে পারে যে আমরা সাভারে আসছি। আচ্ছা, তখন এখানে এসে মানে অনেক ঝামেলা করে আর কি। এটা অনেক পরের গল্প। আচ্ছা, তো আপনার মা যেটা বলছে যে আপনার মূলত ধর্ম বাবাই তো উনি, হাসান সাহেব, ওনার স্ত্রী এসে গায়ে হাত তুলতো, এবং এগুলো আপনি তাহলে ছোটবেলায় দেখেছেন? জি। তো আপনি জিজ্ঞেস করতেন আপনার মাকে যে এই লোকটা, এই ভদ্রমহিলাকে কোথা থেকে আসে বা কি অবস্থা? আপনি কি বুঝতেন ওই সময়? আপনি কি বুঝতেন বিষয়গুলো? না, তখন তো আস্তে আস্তে যখন ঢাকায় থাকতাম আর কি, মিরপুরে, তখন তো মাঝে মধ্যে আসতো, তো দেখতে দেখতে আর কি অভ্যস্ত হয়ে গেছে বলতে বুঝতে পারতাম আর কি। ঠিক আছে, আমি আপনার কাছে আবারও যাবো। জি, বলেন। তারপরে আমি যখন সাভার চলে যাই, সাভার গিয়ে তারপরে উনি ক্ষান্ত হয়নি। উনি আমার হাজবেন্ডকে বাসায় আটকে রেখে ওনার যত বাড়ি, স্থাবর অস্থাবর যা সবকিছু ছিল, লিখে নিয়েছে। হ্যাঁ, সব ওনাদের নামে লিখে নিছে। নিয়ে ওনাকে শুধু এক কাপড়ে বের করে দিছে, শুধু একটা লুঙ্গি আর একটা গেঞ্জি পরে, সমস্ত কাপড় যা ছিল সব রেখে দিছে। তা উনি আমাকে গিয়ে বললো যে আমি তো আজকে এক কাপড়ে চলে আসছি, তাহলে তুমি কি রাখবা? তুমি তো একসময় আমার অনেক সম্পদ দেখে আসছো। আমার যে আমি অনেক সম্পদ দেখে আসিনি, শুনছি আপনার সম্পদ আছে, বাট সেটা আমি ভোগ করিনি, চোখেও দেখিনি কখনো। হ্যাঁ, চোখেও দেখিনি, বাট সেটা ভোগও করিনি। আপনি আমাকে কখনো একটা বড় মাছও কিনে দেন নাই, বড় একটা মুরগিও এনে দেন নাই, শুধু আমার 4টা ডাল ভাত চাইছি, ওইভাবেই দিয়েছেন। 4টা ডাল ভাতই, 5 ভরি গহনও আমাকে দিয়ে দেন নাই। তো এখন যখন এক কাপড়ে আসছেন, তখন যেরকম আপনি আমার কাছে এখন আর সেরকম। এটা বলতে গিয়ে তখন আমিও যখন 2006 সালে আমি সাভার একটা দোকান নেই, ছোট্ট একটা চার দোকান, তখন আমি 1 টাকা কাপ রং চা বিক্রি করি। আপনি বিক্রি করতেন? হ্যাঁ। আচ্ছা। সাথে আমার হাজব্যান্ডকে বসে রাখতাম। আমার হাজব্যান্ডকে আমি এতই ভালোবাসতাম, উনি কোনো কাজ করলে আমার ভালো লাগতো না, যে এত কষ্টের কাজ। উনি তো এক সময় অনেক বিলাসিতা করছে, তো উনি চা বিক্রি করবে বা এরকম করবে, আমার কষ্ট লাগতো ওনার জন্য। উনি আপনার ওখানে থাকতো সাভারে? হ্যাঁ, আমার সাথে সাভার চলে গেল, এখানে সব লিখে দিয়ে। মাই গুডনেস, হোয়াট আ লাইফ! একজন ফ্রিডম ফাইটার। এই জন্যই বোধহয় বলে যে ব্যক্তিগত জীবনের সাথে আসলে এই ধরনের কাজকে না জানানোই বোধহয় ভালো। কোটি কোটি টাকার মালিক কি নাই ভদ্রলোকের, সে এখন তারপরেও তো অ্যাটলিস্ট একটা জায়গা পেয়েছে সে, কারণ তার সেকেন্ড ওয়াইফ তাকে এতটা সাপোর্ট দিচ্ছে। অ্যাটলিস্ট হি ইজ এ লাকি। মানে ওই পর্যন্ত, গল্পের এই পর্যন্ত। তারপর কি হলো? চার দোকানটা আস্তে আস্তে বড় করে ফাস্টফুডের দোকান করলাম।
তো এভাবে করতে করতে একদিন পেপারে এই একটা বিজ্ঞাপন দিল যে কাতারে লোক নেবে ইন্সট্রাক্টর। আচ্ছা। তো উনি ইন্টারভিউ দিল, দেওয়ার পরে রোববার দিনই এটা রেজাল্ট আসলো, ভয়েস সেলের থেকে নিবে আর কি। উনি তো সরকারিভাবে চান্স পাইল। পরে আমার হাজবেন্ডকে পাঠাইলাম, 2007 সালের প্রথম দিক দিয়ে উনি গেল। পরে উনি 2007 সালেই আবার উনি ছুটিতে আসছেন। এদিকে দোকানপাট যা ছিল ওগুলো বিক্রি করে বোনের কাছে টাকা নিয়ে ওনাকে পাঠাইছি। 2007 সালে উনি আসলো, আসার পরে সাভারে অ্যাট এ টাইম 2টা বাড়ি কিনি। অ্যাট এ টাইম 2টো বাড়ি কিনেন? হ্যাঁ। আচ্ছা। অ্যাট এ টাইম 2টা বাড়ি কিনে একটা। কত সালে কিনেন? 2007-এ গেল, কত সালে কিনলেন বাড়ি? 2007-ই। এক বছরের মধ্যে এত ডেভেলপমেন্ট কিভাবে হ্যাঁ, আসলো? উনি ওখানে যে ইনস্ট্রাক্টর গেছে, হ্যাঁ, 2.5 লক্ষ টাকা বেতন। ও মাই গড। ওকে ওকে। এই 2.5 লক্ষ টাকা বেতনের উপরে ওনাকে ওই দেশের এই এনজিওতে ওনাকে একটা লোন দেয়। সেই লোন পায় প্রায় বাংলা টাকার 49 লক্ষ না 50 লক্ষ টাকা। ওই টাকাগুলো দিয়ে আইসা এখানে 4.25% একটা জায়গা আর 5.5% একটা জায়গা কিনি সাভারে 3 নম্বর ওয়ার্ডে। পরে জায়গা কিনে উনি চলে গেল, রেজিস্ট্রেশন করে দিয়ে উনি 1 মাসের ভিতরে চলে গেল। না, ওই যাওয়ার আগেই যখন উনি আসলো তখন আমার ওই ওয়াইফ, যেদিন আমি বাড়িটা মিলাদ দেব সেদিন ওনার ওয়াইফ এসে অনেক মারধর, ওই একটু আগে মেয়ে যেটা বললো আর কি, অনেক মারধর করলো আমাকে, মারধর করলো, ওই বাড়ি করবে না। পরে উনি ওনার বাড়িতে বলল যে এভাবে তো ইরানি এসে এভাবে মারধর করে, এখন বিদেশ থেকে আসছি এখনও মারধর করে, তো এখন কি করব। তো ওনার বড় দুলাভাই তখন বাচ্চা ছিল, তখন ওর বড় দুলাভাই বলল যে এখন যদি তুই না করিস, 2 নৌকায় পাড়া দিস না, তোর যাকে ভালো লাগে তাকে রাখ আর যাকে ভালো না লাগে তাকে ছেড়ে দে। আর যদি আবিদের মাকে ছেড়ে দিস তাহলে আবিদের মাকে আমার কাছে দিয়ে যাস, আমি পালু। আর ইরানির যদি ছেড়ে দিস তাহলে তো আমাদের কোনো কথাই নেই, ওনাদের সাথে ওনাদের পরিবারে ওনাকে দেখতে পারতো না। তো এটা বলার পরে উনি বাড়িতে গেল গা, ওই দিনে গিয়ে ডিসিশন নিল, বাড়িতে কথা টথা বলে এসে আগের ওয়াইফকে ছেড়ে দিল। দিয়ে উনি ওই 1 সপ্তাহের ভিতরেই আবার চলে গেল কাতারে। কাতার যাওয়ার পরে এই বাড়ি দুটো কার নামে কিনেছিল উনি? বাড়ি দুটো, একটা ওনার নামে আমার নামে আর একটা শুধু ওনার নামে। আচ্ছা। চলে যাওয়ার পরে বাড়িতে টুকটাক যা যা কাজ ছিল এগুলো আমি করাইছি। এদিক দিয়ে আমার ভিসাটাও, মানে আপনারও কাতারের ভিসা হয়ে গেছে? হ্যাঁ, ওকে। ভিসা কমপ্লিট করতেছি। এমনি ছেলেকে নেবে, আমাকে নেবে, মেয়েকে নেবে না। তাই আমি ওনাকে বলি যে আমার মেয়ের জন্য আমি বিয়ে করছি, আমার মেয়েকে না নিলে আমি যাব না। তখন উনি বলে যে আমি তাহলে আগের ওয়াইফকে নিয়ে আসবো। আমি তুমি তো ওকে ছেড়ে দিছো, ছেড়ে দিলে কি হয়েছে, আমি ওকে আবার কবিল করে আবার নিব, তাও এই মেয়েকে নিব না। আমি কিন্তু তোমার কাছে মেয়ের জন্য বিয়ে করছি। মেয়েকে নেবে না কেন? মেয়েকে পছন্দ করতো না? মেয়ে ওকে ওই কোনো দিনও মেয়েকে ডাকে নেই, কোনো দিনও মেয়ের সাথে কথা বলে নাই, এমনকি কোনো দিনও মেয়েটাকে বলে নাই যে আম্মু বা এই বর্ষা বা এদিকে। কোনো দিন ও এই তিম বইলা ওর মাথারে কখনো হাত বলে নেই যে আয় বা একটু খা বা এই জিনিসটা নেই। আমার মেয়েকে আমি যদি কোনো কিছু দিছি, চুরি করে দিছি। আপনি কিছু বলতে চান বর্ষার বিষয়ে? আপনার বাবার এরকম, এই যে আপনার মা বললো, এগুলো নিয়ে কোনো ঘটনা, কোনো মেমোরি কি আছে যেটা বলতে চান আপনি? হ্যাঁ, সব কিছুই তো মনে আছে, কারণ আব্বু তো গেছে বেশি দিন হয় নাই। হ্যাঁ। তো আব্বু যা যা করতো সবই তো মনে আছে। ও তো মানে আহসান সাহেব কি বাবা হিসেবেই জানতো, কারণ ও তো আসলে ওর বাবাকে দেখে নাই, জানেও না। এখনো তার বাবাকে সে আমার চেয়ে বেশি শ্রদ্ধা সম্মান করে। এখন সে তাকে কখনোই অবজ্ঞার চোখে দেখে না। তার বাবা যে বাবা, সে বড় গলে আব্বু বলে ডাকে সবার সামনে বা সব সময়। ইজ ভেরি আনলাকি ম্যান, আর কিছুই বলার নাই। পুরো এপিসোডটা একটা মায়ের খেলা, প্রিয় শ্রোতা। আমি রিকোয়েস্ট করবো আপনাদেরকে, যারা এতক্ষণ পর্যন্ত শুনেছেন, শেষ পর্যন্ত শুনবেন। এবং আমি বিশেষ বিশেষ কিছু পর্বে আপনাদেরকে রিকোয়েস্ট করি, আজকেও সেই রিকোয়েস্টটাই করতে চাই। ধৈর্য ধরে শুনবেন এবং এই ভিডিও ফুটেজ যেটা আছে আমার ইউটিউবে এসে দেখেন, তাহলে বুঝবেন যে কেন আমরা এই ধরনের কথা বলছি। ওকে, বলেন তারপর। পরে অনেক যুদ্ধ করে অনেক কিছু বলে টলে উনি আমাকে মেয়ে নিতে উনি যাবে না। যখন উনি যাইতে রাজি না হলো তখন উনি বাধ্য হয়ে বলল যে আচ্ছা ঠিক আছে, বর্ষার পাসপোর্ট বানাও, ওকে নিয়ে আসো। নিয়ে গেলাম। ওখানে গিয়ে উনি আমার ছেলেকে স্কুলে ভর্তি করছে, মেয়েকে করেনি। কাতারে? হ্যাঁ। কোন বয়সে গেছে ও? কোন কোন ক্লাস থাকা অবস্থায়? কেজিতে, একদম ছোট? ছোট। আচ্ছা। হ্যাঁ, ছেলেতে একদম প্লেতে ভর্তি করছে।
ছেলেকে ভর্তি করছে, মেয়েকে করেনি। তো যখন মেয়েটাকে না করাইছে, ওর মন খারাপ লাগে না, খুব ওইখান স্বাভাবিক, থেকে স্কুলে খুব স্বাভাবিক, পড়তো। হ্যাঁ। তো ওখানে এক চিটাঙ্গা ভাইয়ের সাথে পরিচয় হলো, উনি ওখানকার অনেক বড় বিজনেসম্যান। তা ওনাকে বলার পরে উনি বলল যে আপনি কোনো চিন্তা করেন না, আমি ওর পড়ার খরচ দিব। তো ওই ভাইয়াটা ওকে নিয়ে বাংলাদেশ এম্বাসি স্কুলে ভর্তি করলো, ভর্তি করে ওর পড়ার যা খরচ উনি দিত। কিন্তু আপনি কাতারে গিয়ে চিটাগংয়ের যে ভদ্রলোকের সাপোর্ট নিচ্ছেন, এটা নিয়ে আপনার ফ্যামিলিতে কোনো ঝামেলা হতো না? না, উনি বরঞ্চ খুশি হইতো যে উনি টাকা দিচ্ছে। আর উনি, আপনি যেটা সংসারে অশান্তি হইতো, উনি যদি ভাবতো যে আমি দুশ্চরিত্রা, তাইলে ওনার কাছে অশান্তি মনে হতো। কিন্তু উনি তো আমাকে বিভিন্নভাবে বাজাইছে, বিভিন্নভাবে ট্রাই করে দেখছে যে আসলে কোনো ঝামেলা। বিভিন্নভাবে ওনার ফ্রেন্ড সার্কেল দিয়ে টাকা পাঠাই দিয়ে বিভিন্নভাবে ট্রাই করে দেখছে। আমাকে কেউ কখনো টলাইতে পারেনি। কোরআন শরীফ শপথ করছি সেটা না, এমনিতেও আমাকে কেউ টলাতে পারেনি। পরে এভাবে করতে করতে কিছুদিন আমি ঘরে থাকার পরে আমি বললাম যে আমার এভাবে ভালো লাগে না, আমার একটা চাকরি বাকরি ধরায় দাও, বাসায় কাজ হোক, যেই কাজ হোক। পরে বললো যে কি কাজ করবা? পরে আমি বললাম দেখো কি কাজ করা যায়। এর ভিতরে 5 মাস না 6 মাস হওয়ার পরে আমরা যে ফ্ল্যাটে থাকি, এটা একটা বাংলাদেশি অ্যাম্বাসির সেটার ড্রাইভার ছিল। তো উনি আর কি পুরো ফ্ল্যাটটা পাইছে, 6টা রুম ছিল। তো উনি রুমগুলো ব্যবহার করতে 2টা রুম উনি ভাড়া দিছে, একটা কেরালা নার্স আর একটা আমরা ব্যবহার করতাম, বাকিটি সব উনি ব্যবহার করতো। যে অ্যাম্বাসেডাররা মাঝে মাঝে আসতো, তো এর জন্য উনি পুরো ফ্ল্যাটটা ইউজ করতো, 2টা রুম ভাড়া দিছে। পরে উনি করছে কি, এই আমি ওই কেরালা মহিলাটার, আমার হাজবেন্ড বা যাদের সাথে থাকতাম কেউই জানতো না। আমার এই মেয়েটা মাঝে মাঝে দেখতো, দেখে বলতো, ও তো ছোট ছিল, বলতো আম্মু তুমি আন্টির কাপড় চোপড় ধোকে, হয়তো বড় এখন মনে আছে কিনা জানি না। আমি বললাম এমনি তোমার আন্টি তো বাবু হইব, ধুইতে পারে না, আমি ধুয়ে দিই। তো ধুয়ে দিলে কি হয়? ওনার ওই কাপড় ধুয়ে দিতাম, উনি ওইখান থেকে একটা টাকা আমাকে দিত, 400 রিয়াল করে দিত। তো সেটা আমি আমার মেয়ের জন্য বই খাতা লাগতো, এটা লাগতো, সেটা লাগতো, কাপড় চোপড় লাগতো, ওইটা আমার মেয়ের জন্যই আমি বের করতাম। তো এমন করতে করতে উনি যে জায়গায় চাকরি করে, ওইখানকার এক ছেলে আসলো বাসায় দাওয়াত খেতে। আমি বললাম লিঙ্কন আমাকে একটা চাকরির ব্যবস্থা করে দেখো। কি চাকরি করবেন ভাবি, আপনার তো বেশি পড়াশোনাও না, আর ইংলিশও বলতে পারেন না, হিন্দি বলতে পারেন না, কি চাকরি করবেন? তা আমি বললাম যে কোনো একটা চাকরি দেখেন, যদি কারো বাসা বাড়িতেও হয় তাও সমস্যা নেই, টাকার তো দরকার। তো ওইখানে উনি নিয়ে গেল ফ্যামিলি ফুড প্ল্যান, মানে এটা একটা শপ, বিশাল বড় শপ। এই শপে নিয়ে গেল। তা আমার হাজব্যান্ডও গেল, গিয়ে ওইখানে ম্যানেজারের সামনে বলল, ওই লিঙ্কনে বলল যে আমার ভাবি চাকরি করবে। তো উনি বলল যে ওনার এডুকেশন কি? তো বলল যে আমার হাজব্যান্ড বলল ওনার কোনো এডুকেশন নাই, উনি মাত্র 8 পর্যন্ত পড়াশোনা করছে। বললো যে এই মাদার ল্যাঙ্গুয়েজে কী হবো, বাসা থাকতে থাকতে কখনো ফাঁসি দিতে যায়, কখনো বিষ খাইতে যায়, কখনো অ্যাডনর্মাল হয়ে যায়। তো ওরা এখানে রাখ, যদি ও চাকরি না করতে পারে তখন ওরা বুঝাতে পারবেন তোরা কোনো জায়গায় নেয় না, আমি কী করুন। তো এই কথা বলার পরে উনি বললো, ম্যানেজার বললো যে ঠিক আছে 15 দিন তুই এখানে ট্রেনিং করবি, যদি তুই এখানে চাকরি করতে পারিস তাহলে তোরে আমি ভালো একটা বেতন ধরিয়ে দিব, আর যদি না করতে পারিস তাহলে তো বাদ। তাই ঠিক 1 সপ্তাহ আমি দেখার পরে ওই দিন আমরা 9 জন চাকরি করতাম কাউন্টারে। 9 জনের ভিতরে ওই দিন 5 জনই আসেনি, আমরা 4 জন আসছিলাম। তখন ম্যানেজার স্যার এসে বললো যে এই উনি হিন্দিতেই আমাকে বলল, তো হিন্দি পুরাটাই বুঝতাম। তো ওকে আমি ভাঙ্গা ভাঙ্গা কিছু ইংলিশ কিছু হিন্দি দিয়ে বুঝাইছি যে হ্যাঁ ওকে আই এম নাও রেডি। তো ওকে বলার পরে ও বললো যে দেখিস সেখানে টাকা পয়সার হিসাব, কাউন্টার তো লক্ষ লক্ষ টাকার হিসাব প্রতিদিন। আমি বলছি নো প্রবলেম। তো বলছে দেখিস। তো ম্যানেজার আমার পাশে দাঁড়ানো আর একটা বাঙালি পাশে দাঁড়ানো, উনি আবার ওই ম্যানেজার ড্রাইভার ছিল। তো ঠিক আমি সারাদিন, ওই দিন ফ্রাইডে ছিল, সারাদিন এত কাজ করছি, উনি এতটাই হ্যাপি হয়েছে, উনি আমার যা বেতন ধরার কথা ছিল তার চেয়েও আরও 500 রিয়াল বেশি ধরছে। তো আমার চাকরি হয়ে গেল, আমি করতেছি। পরে এক সময় আমাদের 2007 সাল 8 সাল 9 সালে আমরা ওনার চাকরির মেয়াদ শেষ, আমরা বাংলাদেশে চলে আসি। আপনি তো থাকতে পারতেন ওখানে, কারণ আপনার না, আমি তো আমার হাজবেন্ডের বিষয়ে গেছি, এর জন্য আমার আসতে বাধ্যতামূলক আসতেই হবে। বাধ্যতামূলক আসতে হয়েছে, থাকতে পারিনি। তো চলে আসছি। আসার পরে এখানে এসে আমরা আরেকটা জায়গা কিনছি 7.5 শতাংশ। আচ্ছা। তো ভালোই চলতেছিল। ওনার একটাই স্বভাব,
উনি মেয়ে দেখলে ওই বয়সে গিয়েও এই স্বভাব? হ্যাঁ, সে মেয়ে দেখলেই লুটে পড়ে। এর নিয়ে ঘরে প্রতিদিনই অশান্তি, এই বিচার ও বিচার করে। যতই ওনাকে বুঝায়, ওই তাল গাছ ভরাট ওনার কাছে রাত্রে বুঝায়, সকালে উনি সেই মেয়েদের পিছে দৌড়ায়। এমন করতে করতে উনি সেই জাহাঙ্গীরনগরের বাড়ি বিক্রি করলো। তারপরে 3 নম্বর ওয়ার্ডে মুক্তা কমিশনারের বাসার সামনে যে বাড়ি 5.5% সেগুলো, এই 2টা আমার নামে ছিল, এই 2টা আমাকে দিয়ে আগে বিক্রি করলো। আপনি রাজি হলেন কারণ? আমি রাজি হলাম। হাজব্যান্ড বিভিন্নভাবে বুঝায়। আসলে আমি এই যে এখন যে পরিস্থিতিতে আমি এতটা শক্ত, আমি আসলে এতটা শক্ত ছিলেন না আপনি তখন? ছিলাম না। তো উনি করলো কি, 2016 সালে উনি একটা বাড়ি কিনবে, সিআরপির গেটে 4 তলা বাড়ি। এই বাড়িটা বিক্রি করে আমরা সেই বাড়িটা বায়না করছি। ওটা যখন বায়না করি 16 সালে, তখনই আমি অনেক অসুস্থ। হঠাৎ করে আমি বিছানায় পড়ে যাই কোমর ব্যথায়। আচ্ছা। যখন কোমর ব্যথায় বিছানায় পড়ে যাই, 3 মাস বিছানায়। একদিন এত অসুস্থ হয়ে পড়ছি, উনি আমাকে ডাক্তারের কাছে নেয়ই না। পরে একদিন যখন একদম বাথরুম থেকে উঠে আসতে পারতেছিলাম না, মেয়ে ছেলে ওর বাবা মিলে উঠাই না আমাকে এনাম ক্লিনিকে নিয়ে যায়। ওখানে অর্থোপেডিক ডাক্তার দেখায়। অর্থোপেডিক ডাক্তার সব টেস্ট করে বলে যে ওনার কোনো অর্থোপেডিক সমস্যা নেই, ওনাকে একটা গাইনি ডাক্তার দেখান। গাইনি ডাক্তার স্বাভাবিক টেস্ট না করেই ধরেই উনি বলছে যে মেবি ওনার ক্যান্সার হয়েছে। মানে কোনো টেস্ট মেস্ট না করেই একদম গাইনি ডাক্তার একদম প্রথমেই বলছে যে 100% না, আমি 99% শিওর যে ক্যান্সার। কেন? উনি কি সিমটমে বলছে আমি বলতে পারি না। আচ্ছা। কিন্তু উনি ডাক্তারি ভাষায় ওনার ভাষায় বলছে। আচ্ছা। ঠিক উনি আমাকে বায়োপসি করতে দিল, যে কথা সেই কাজ, আমার ক্যান্সার ধরা পড়লো। মানে প্রথম টেস্টই ধরা পড়লো? হ্যাঁ, প্রথম টেস্টেই সাভার এনাম ক্লিনিকে আমার ক্যান্সার ধরা পড়লো। তা অনেকে বলে এনাম ক্লিনিকের রিপোর্ট ভালো না, এর জন্য আমি চলে গেলাম আবার ক্যান্সার হসপিটালে। আচ্ছা। ওখানে গিয়েও সেই রিপোর্ট করালাম, সেই একই রিপোর্ট, ক্যান্সার 2nd স্টেপে চলে আসছে। কত সালে ধরা পড়লো এটা? কত সালে? এই 17 সালের প্রথম দিকে, মানে 16 সাল থেকে অসুস্থ, 17 সালে প্রথম দিকে ধরা পড়লো। কোথায় ক্যান্সারটা? জ্বরের আউটসাইডে, 2nd স্টেজে। হ্যাঁ। এর ভিতরে আমার হাজবেন্ড আজকে 15 দিন আসে না, কালকে 10 দিন আসে না, পরশু দিনই 3 দিন আসে না। কই যায়? বাড়িতে যায় কেন? জমি জমানের ভাইদের সাথে গ্যাঞ্জাম আছে। হঠাৎ করে ছেলে আর মেয়ে বলতেছে কি, আব্বুরে আজকে পিছে পিছে ধরবো। আব্বু কই যায়? এই ঘটনাটা আপনার মেয়ে তো বলতে পারবে, যেহেতু ওরাই ফলো করার কথা বাবাকে। হ্যাঁ, ওরাই ফলো করছে। কি হয়েছিল একটু বলেন তো আমাকে বর্ষা। আব্বু হচ্ছে ভাই আম্মুকে ফোন দিছিল যে আবিদের সাথে দেখা করবে। তারপরে হচ্ছে আবিদের তো ফোন ছিল না, পরে আম্মুর ফোন নিয়ে আমরা স্ট্যান্ডে গেছি আব্বুর সাথে দেখা করার জন্য। পরে আব্বু আর কি জানতো না যে আমি যাব। আমি আবার আম্মুরে বললাম যে আম্মু আর কি একটু সন্দেহ করতো আব্বুকে। আম্মু মাঝে মধ্যেই বলতো। তাই আমি আবার আম্মুরে বললাম যে আম্মু, কয়দিন পরেই তো ঈদ, তো যদি আব্বুর যদি কিছু দেখা করা থাকে বা হয়, যদি কিছু হয়ে থাকে তাহলে আজকেই যাবে মনে হয়, কারণ এত রাত্রে তো গ্রামে যাওয়ার কথা না। পরে বলে যে আচ্ছা ঠিক আছে তাহলে যাও। আম্মু যাইতে দিতে চায়নি প্রথমে। আচ্ছা। পরে আম্মুর ফোন নিয়ে পরে আমরা বের হই। আমি আর কি অন্য ভালোভাবে মুখ টুক বাইধা পরে যাই। প্রথমে আবিদের সাথে, মানে আমার ভাইয়ের সাথে দেখা করে আব্বু কথাবার্তা বলে। পরে স্ট্যান্ডে একটা মসজিদ আছে, সেই মসজিদে আর কি আব্বু ঈশার নামাজটা পড়ে। পরে হচ্ছে আব্বু বের হয়, আব্বু বের হয়, আমরা বাহিরে আর কি দূরে দাঁড়ায় থাকি আব্বুকে দেখার জন্য। পরে আব্বুর পিছনে পিছনে যাই, আব্বু মুরগি কিনছে, মানে বাজার টাজার করছে। তখন হচ্ছে আরো বেশি সন্দেহ লাগলো, যেহেতু বাসার থেকে ফোনই বলে দিছে সে বাসায় যাবে না, আর গ্রামে গেলে তার এখান থেকে বাজার করে নেওয়ার কথা না। তারপরে হচ্ছে আব্বু কি করলো, বাজার টাজার করে একটু ওইখানে একটু ঘুরলো, ফোনে কথা বললো। পরে রোড পার হয়েছে, মজিদপুরের ওদিকে আর কি রোড পার হয়েছে। রিক্সাতে উঠে আব্বু চলে যেতেছে, আর আমরা রিক্সা পাইনি, অটো রিক্সা ছিল তো, রিক্সা পাই নাই, তাই আর আমরা রিক্সাও নিই নি। তারপরে আব্বুর অটো রিক্সার পিছনে পিছনে দৌড়াইতে আমি আর আমার ভাই গেছি। যাইতে যেতে হচ্ছে উনি মাঝপথে আবার রিক্সা থামাইছিল, দুধ কলা টলা এগুলো কিনছে। তারপরে আমরা আবার দৌড়াইতে অনেক দূর, মানে সেই জায়গাটা আমরা চিনি না আর কি, কখনো যাইনি। তো সেইখানে গেছি, যাওয়ার পরে আব্বু একটা গলি, অনেক বিশাল বড় একটা গলি, অন্ধকার আর কি, ওইখানে আব্বু ঢুকছে, আমরা ফলো করছি।
তখন আম্মুকে ফোন দিছে যে আম্মু তুমি মানে যারা আর কি আব্বুর বিচার করতো সবসময় আম্মুর দোষ দিত, আর কেউ আব্বুর দোষ দিত না। তাই আমরা আম্মুকে ফোন দিছি যে আম্মু তোমরা সবাইকে নিয়ে দরকার হয় যারা আশেপাশে আসে তাদেরকে নিয়ে আসো, কারণ প্রমাণ তো এখন এরকম তো আর প্রমাণ পাওয়া যাবে না। তারপরে হচ্ছে আম্মুকে ফোন দিছে, আম্মু আসতে না আসতেই আব্বু কি করছে বুঝে গেছে, মানে ওই মহিলাটা বুঝে গেছে যে আমরা আসছি। কারণ আব্বু যখন ভিতরে ঢুকে তখন ওই যে বাসায় ঢুকে সেই বাসার গেটে ওই মহিলাটা দাঁড়ায় ছিল, আমাদের দেখছে, নিশ্চয়ই মহিলাটা আমাদের চিনতো, তাই ওনার সন্দেহ হয়েছে, পরে আব্বুকে বলছে। তো আম্মুর আসতে আসতেই আব্বু চলে গেছে, মানে মহিলাও নাই আব্বুও নেই। পরে খুঁজতে খুঁজতে এখন আব্বু যেহেতু এই বাসায় আসছে নিশ্চয়ই কিছু না কিছু আছে, এখন কেউ কিছুই বলে না। তো কথা বলতে বলতে চিলাচিলি করতে করতে তখন ওই মহিলাটা বের হয়। বের হওয়ার পরে যেহেতু আমি আব্বু বলেই জানি আমার অধিকারটা সব থেকে বেশি, কারণ আমি তার প্রথম সন্তান ধরতে গেলে। তো আমি মানে ওনাকে বলি, রাগের মাথায় আমি তার সন্তান অনেক কিছুই বলতে পারি। আমি বলছি আপনি কিভাবে আসলেন, কি কি কারণে আসলেন, সব জানি না শুনে কিভাবে আসলেন, আপনি কি জানেন না তার 2টা সন্তান আছে, তার সংসার আছে? বলে তার তো 2টা সন্তান নেই, তার তো একটা সন্তান, তুই কথা বলিস কেন? না আমাকে বললো তুই তো তার কিছুই না। তখন তো সেখানে আমার কিছু বলার থাকে না। তারপর আমি বললাম যে মানে, পরে বলে আমি সব জানি না শুনেই আসছি, কিছু না জানি না আসিনি। তো আমরা ওই পর্যায়ে চলে আসি, কারণ তখন তো আমাদের কিছু বলার থাকে না। এখানের বাসার বাড়িওয়ালাও বলছে যে উনি ওনাকে বিয়ে করেই এই বাসা ভাড়া নিছে, এখানে তো আপনার এখানে কোনো কিছু বলার থাকে না আমাদের কাছে। ওনার তার মানে আপনারা জানতে পারলেন যে উনি আরেকটা বিয়ে করেছে। উনি বলছে আমি সব জানি আসছি, আপনার যে ক্যান্সার ধরা পড়ছে তারপরে এর জন্যই বিয়ে করছে। ক্যান্সার ধরা পড়ছে এই কারণে বিয়ে করেছে। এটা 2017 সালের গল্প। আচ্ছা, তারপর কি হলো আপনার কাছ থেকে শুনি আলেয়া জি। পরে উনি আমাকে রাখবেই না, আমি গেলাম আমাদের এলাকার মুক্তা কমিশনারের কাছে বিচার দিলাম, এলাকার সবার কাছে বিচার দিলাম। ওখানে বিচার হলো, সব বিচারে বসে বললাম যে সমস্যা কি। উনি আমার কোনো দোষ দিতে পারলো না, আমি ওনার একটাই দোষ দিছি, ওনার মেয়েলি স্বভাব আছে। তো উনি বলল যে না আমার কোনো মেয়েলি স্বভাব নেই। তাই বললো যে কি কি স্বভাব নেই বলতে পারেন। তারপরে ওনারে আমি সমস্ত উনি কমিশনার বলল আপনার কথার সাথে প্রমাণ দিতে হবে। তাই আমি বললাম যে সবচেয়ে বড় প্রমাণ এই এলাকার বিশিষ্ট মানে গণ্যমান্য লোক সুলতান গাজী, সে একটা প্রমাণ, তার ছেলে বড় প্রমাণ, আমার বাড়ির ভাড়াটা বড় প্রমাণ। পরে বললো যে আপনার কাজের মানুষ সুলতান গাজী বললো হ্যাঁ, একটা মেয়ে, আমি ওনাকে বারবার বলছি মেয়েটার সাথে মিশতে না, উনি অনেকবার গেছে। এবং এই মেয়েটার কোনো দিনই কোনো বাড়ি গাড়ি টাকা পয়সা চাওয়া পাওয়া ছিল না, শুধু আর স্বামীর ভালোবাসাটুক চাওয়া পাওয়া ছিল। এই ভদ্রলোক কখনোই এই মেয়েটাকে দেয়নি। তো উনি বিচার টিচার সবই করলো, উনি বলল যে আমি এই স্ত্রী রাখবই না। আল্লাহ মাফ করুক, হেদায়েত দিক ওনাকে। ঠিক আছে, আমরা আর নাই বা বলি ওনার সম্পর্কে। এরপরে কি দাঁড়ালো, রেজাল্টটা কি দাঁড়ালো? তারপরে তো বিচার হলো, উনি আমাকে রাখবে না। তা কমিশনার বললো যে আচ্ছা ঠিক আছে, ওনার যে দাবি দাবা চাওয়া পাওয়া দিয়ে দেন। তা উনি বললো যে ওনার 80,000 টাকা কাবিন, এটা দিয়ে দেন। তা আমি বলছি আমার 80,000 টাকা তো কাবিন না, আমি বিদেশ গিয়ে ইনকাম করছি, আমার কিছু গহনা ছিল, সব মিলিয়ে জিলেই তো আমি ওইখানে 8,50,000 টাকা পাবো। তো কমিশনার প্রথম দিন বলল যে ওইটা বাদ, আপনি করেন লিখিত দেন। পরে লিখিত দিছি, ওইটা এক্সিকিউট হলো, বিচার হলো। কমিশনার বলল যে যা বাড়ি বিক্রি করছেন এর অর্ধেক টাকা আপনি নেবেন, ওনাকে রাখলেও দিবেন, না রাখলেও দিবেন। উনি আমাকে 3 দিন পরে ডেকে বলে যে না, এই বিচার হবে না, সামনে বিচার হবে, আপনাকে কোনো টাকা দেওয়া হবে না, শুধু আপনার কাবিনের টাকা নিয়ে যান, নাহলে আপনি উচ্চতরে যান, মানে কোর্ট করেন বা পুলিশের কাছে যান। কোর্ট করেন, পুলিশ করেন। পরে আমি ওনাকে রাগের মাথায় বলছি আপনাকে কয় লাখ টাকা ঘুষ দিছে, ঘুষ খেয়ে এটা বলতেছেন। আমি অবশ্যই আজকে আমার পাশে কেউ নাই, আপনি দাঁড়াইছিলেন, আজকে আপনি সরে গেলেন। পরে বিচারে হয়েছিল আমার ওই যে আমি যে চাকরি করছি সেই টাকাটা দিবে, আমার আদৌ সেই টাকাটা দেয়নি। পরে এই 16-17 সালের প্রথম দিক থেকেই আমি ক্যান্সারে ভুগতে আমার এক জায়গা থেকে 6 লক্ষ টাকা লোন করি এই ক্যান্সারের ট্রিটমেন্ট করার জন্য। হ্যাঁ, বলছে যে 9 লক্ষ টাকার বেশি লাগতে পারে, মেডিসিন, অপারেশন, তারপরে কেমো থেরাপি মিলে ক্যান্সার হসপিটাল থেকে বলছে। তো আমি একটা সমিতির কাছ থেকে 6 লক্ষ টাকা লোন করি। এরা লোনটা এই কারণে দিছে, আমার লেনদেন আমি সবসময় করতাম, আমার ভালো বিদায় এরা লোনটা দিছে। কিন্তু এরা জানতো না যে আমার লোনটা ব্লক হয়ে যাবে। এখন আমার লোনটার এগেনস্টে কেস হয়েছে, আমি লোনটা দিতে পারিনি, তাদের লাভও দিতে পারিনি, আসলও দিতে পারিনি।
তো এভাবে করতে করতে ওই টাকাটা আমার কাছেই ছিল। এইদিকে অনেক ডাক্তার দেখাইছি, ওষুধ খাইছি, এটা করছি, টাকা কিছু ভাঙ্গা হয়ে গেছিলো, কিছু ছিল। আমি 18 সালের শেষে আমার এই ক্যান্সার নিয়ে আমি ভেলুরে যাই, কিন্তু ভেলুরে যাব কার সাথে যাইতে পারি না। আমার হাজব্যান্ডকে আমার সাথে তার ছাড়াছাড়ি হয়নি, কিন্তু সে আলাদা থাকে, সে সিআরপির 4তলা বাড়িতে এখন সে বসবাস করে, সে মহিলাকে নিয়ে। মানে যেই বায়না করেছিলেন যেই বাড়িটা হ্যাঁ, আপনি? যে বাড়িটা। মুক্তা কমিশনার এলাকার মানুষ বিচার করে বলে, হাসান সাহেব আপনার সাথে তো তার ছাড়াছাড়ি হয় নাই, তার সাথে আপনার 17-18 বছর সংসার করছেন, আপনি তাকে নিয়ে যান, ট্রিটমেন্টের টাকা তো সেই দিবে, আপনি দিবেন না, শুধু ওই করেন। পরে সে রাজি হয় না, অনেক কষ্ট করে তাকে রাজি করে। করানোর পর তার ভিসা লাগাই আমি, তাকে সে প্লেন দিয়ে আমি নিয়ে যাই। সমস্ত টাকা আমার টাকা খরচে। আমি টাকা আমার কিছু বন্ধু বান্ধব দিছে, কিছু ভাই বোন দিছে, কিছু লোনের টাকা ছিল। ভেলুর যখন যাই, আমার ট্রিটমেন্ট যখন শুরু হয়, যখন আমার শরীরে একটা কেমো আর 4টা রেডিয়েশন দেয়, ঠিক সেদিন সে আমাকে বলল যে আমার বাথরুম ধরছে। আমি বললাম আমাকে তো এখন রেডিয়েশন দিবে, আমি একটু বাথরুম থেকে আসি, তারপর তুমি যাও। এই কথা বলে আমি বাথরুমতে আসলাম। পরে সে ব্যাগটা আমাকে দিয়ে দিল। দিয়ে দেওয়ার পরে সে আমাকে সেই রেডিয়েশন রুমে রাইখা সে পালাইয়া ঢাকা চলে আসে বাংলাদেশে। আমি সেই দেশে একা ট্রিটমেন্ট করি। ডাক্তাররা বলে যে ক্যান্সারের রোগীদের আমরা একা ট্রিটমেন্ট দিব না। আমি সেই ডাক্তারের পায়ে ধরে কি কান্না। ডাক্তার বলে যে না, কোনো ট্রিটমেন্ট দিব না, ক্যান্সারের রোগীরা কেমো দিলে যে কোনো সময় মারা যায়, সে দিবেই না। আমি অনেক কান্নাকাটি করলাম সেই 2টা থেকে 5টা পর্যন্ত। ডাক্তারের পাও আমি আর ছাড়লাম না, যে আমাকে ট্রিটমেন্ট না দিলে আমার 2টা বাচ্চা আছে, আমার বাচ্চা